প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি হায়ার স্টাডি অ্যাব্রোড। আমাদের যে আয়োজন গত সপ্তাহ থেকে আমরা শুরু করেছি, মূলত দেশের বাইরে যারা পড়তে যেতে চায়, সেটা আন্ডার গ্রাজুয়েট হোক, সেটা স্নাতক প্রোগ্রাম হোক বা সেটা পিএইচডি প্রোগ্রাম হোক, সেটি নিয়ে আমরা আমাদের আলোচনাগুলো করছি। মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের দেশ থেকে প্রতি বছর যে লক্ষাধিক ছেলে মেয়ে বিশ্বের বিভিন্ন দেশে পড়াশোনা করতে যায়, তাদেরকে নানাভাবে সহায়তা করা। বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক এই কাজটি এমনভাবে করছে যেন আমরা বিনামূল্যে এই সহায়তাগুলো পরিচালনা করতে পারি। আজকে আমাদের দ্বিতীয় আয়োজন এবং আজকের আয়োজনে আমরা আসলে ফোকাস করতে চাই শুধু জাপান। জাপানে কিভাবে যেতে হবে, কিভাবে কোন সাবজেক্ট পড়তে গেলে ভালো, সেখানে কি, কি বিষয় জানতে হবে, সেই বিষয়গুলো নিয়েই আমরা আজকের এই আয়োজন। আজকে আমাদের এই আয়োজনে আমাদের সঙ্গে যোগ দিবেন জাপানের কিউশু ইউনিভার্সিটির শিক্ষক ডক্টর আশির আহমেদ। আশির, আপনাকে স্বাগতম। থ্যাংক ইউ। আমাদের সঙ্গে আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি ডিপার্টমেন্টের শিক্ষক তানভীর এহসান, ডক্টর তানভীর এহসান। স্বাগত তানভীর, আপনাকে স্বাগত। থ্যাংক ইউ। এবং আমাদের সঙ্গে আছে সালমা আমিন, ও হচ্ছে ওয়াসেয়া ইউনিভার্সিটিতে পড়ে। সালমা, আপনাকেও স্বাগত। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম। আমার মনে হয় যে আমরা একটু সবার পরিচয় নেই। আমরা এবার একটু উল্টা সিরিয়ালে যাই। প্রথমে আমরা সংক্ষেপে 1 মিনিটে যদি নিজের একটা এখন কোথায় আন্ডারগ্রেড, তারপর কোথায় 1 মিনিটে বললে তারপর আমরা যাবো। প্রথমে সালমার কাছে শুনবো, সালমা শেষ করলে তানভীর, তারপর আমরা সবশেষে আশিকে তো অনেকেই চেনে মোটামুটি। সালমা। থ্যাংক ইউ। আমি সালমা। আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে 2019-এর নভেম্বরে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি পিস অ্যান্ড কনফ্লিক্ট স্টাডিজ থেকে। আর 2018-এর নভেম্বরে হচ্ছে আমি গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। 2019-এর সেপ্টেম্বর এন্ট্রান্সে হচ্ছে আমি এখানে জাপানের ওয়াসাদা ইউনিভার্সিটিতে ইন্টারন্যাশনাল রিলেশনসে মিক্সড স্কলারশিপ নিয়ে মাস্টার্স করতে এসেছি। থ্যাংক ইউ। ধন্যবাদ সালমা। ডক্টর তানভীর। ধন্যবাদ। আমি পড়াশোনা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্মেসি থেকে। এরপরে আমি জাপানের তোহোকু বিশ্ববিদ্যালয়ে নিউরো সায়েন্সে পিএইচডি করতে যাই 2015 সালে, এবং 2018 সালে হচ্ছে আমি দেশে ফেরত আসি। আর বর্তমানে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ফার্মেসি বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছি। ধন্যবাদ তানভীর। আমরা এবার ইয়ার কাছে যাই। আশির, আপনার কাছে আপনার একটা শর্ট প্রোফাইল যদি বলেন। ধন্যবাদ। আমি আশির আহমেদ। আমি এখন আছি কিউশু ইউনিভার্সিটিতে জাপানে। জাপানে আসার আগে আমি ছিলাম বুয়েটে কিছুদিন, তার আগে ঢাকা কলেজ, তারপর কুমিল্লা জিলা স্কুল, তার আগে একলাসপুর প্রাইমারি স্কুল। তো বর্তমানে জাপানে আছি। থ্যাংক ইউ। ধন্যবাদ আশির। আমরা খুশি হয়েছি যে আপনি আমি একটা পোস্ট লিখেছি, সেখানে আমি লিখেছি জাপানে পড়াশোনা করতে যাওয়াটা সোজা। এটার কারণ হিসেবে আমি বলেছি যে আমার বিল্ডিং এ একজন জাপানে পড়েন এবং পড়ান এরকম একজন আছে। আর আমার এক ছোট ভাই, সেও যখন গেছে তখন আমি ভাবলাম যে এটা খুবই সোজা, যদিও জিনিসটা তত সোজা না। তো ডক্টর আশির আহমেদ এবং আমরা দুজনেই ঢাকায় একই বিল্ডিং এ থাকি, তো কাজে আমরা প্রতিবেশী। আর তানভীর এহসান, সে আমার ছোট ভাইয়ের মতোই, ছোট ভাই, এবং তাকেও আমি ছোটবেলা থেকে দেখেছি। তো কাজে এই বর্ষায় আমি বলছি যে জাপানে পড়াশোনা করাটা সোজা। তা আমরা শুরুতে ডক্টর আশির আহমেদ, আপনাকে আমরা অনুরোধ করবো আপনি যদি আমাদেরকে একটু প্রাথমিক একটা ধারণা দেন যে কিভাবে জাপানে আসলে পড়াশোনার জন্য প্রিপারেশন নিতে হয়, কিভাবে যেতে হয়, তারপর আমরা আমাদের আলোচনাটা বড় করব। ডক্টর আশির আহমেদ। Sure. আমি একটা স্লাইড শো দিয়ে একটু দেখাতে চাই। কারণটা হলো যে আশা করতেছি তথ্যগুলো যেন লিখিত থাকে। লিখিত থাকলে যা বলতেছি আমার একটা রেসপন্সিবিলিটি থাকবে। তো সেজন্য আমি একটা স্লাইড তৈরি করেছি। কেউ যদি স্লাইডে ইন্টারেস্টেড হন আমাকে বা মনির ভাইকে বললে আমি স্লাইডগুলো পরে দেখাবো। আমার কথা কি পরিষ্কার শোনা যাচ্ছে? তো হ্যাঁ, শোনা যাচ্ছে, কোনো সমস্যা নেই। ওকে, থ্যাংক ইউ।
আমাকে মাঝখানে কোয়েশ্চেনও করতে পারবেন, কোনো অসুবিধা নাই। কথা বলতেছি জাপানে পড়াশোনা নিয়ে। প্রথমে একটা ভুল ভাঙাই। আহ, আহ, মনির ভাই যেটা বললেন আর কি, জাপানে পড়াশোনা নিয়ে অনেকে হয়তো ধারণা আছে আর কি, জাপানে পড়াশোনা করাটা হয়তো সোজা। কিন্তু আসলে সোজা এবং কঠিন এই ব্যাপারটা নির্ভর করে আপনার স্কিলের উপরে। কারো কাছে মনে হবে যে আহ, উম, আমাদের কোন একটা নদী সাঁতার কাইটা পার হওয়াটা খুব সোজা, তার কাছেই সোজা যে সাঁতার কাটতে জানে। যার জন্য কঠিন যে সাঁতার কাটতে জানে না। সো জাপানে পড়াশোনা করার জন্য কিছু ক্রাইটেরিয়া আছে, যারা ক্রাইটেরিয়া গুলো আহ, পার করে আসতে পারেন তাদের জন্য সোজা নিশ্চয়ই। তবে আমি কিছু উদাহরণ দিব, তখন আপনারা বুঝতে পারবেন, যেহেতু একটা সাবজেক্টিভ টার্ম, সোজা না কঠিন সেটা আপনারা বুঝতে পারবেন আশা করি। তো আজকে আমি যে সূচিপত্রগুলো সাজাইছি সেটা হলো কেন জাপানে পড়বেন, কারা পড়বেন, কাদের আসলে কি যোগ্যতা লাগে, এটার কিছু কথা বলবো। জাপানে পড়াশোনা করলে কি কি সুযোগ আছে, সুযোগ তো শুধু না, চ্যালেঞ্জও আছে, সেই চ্যালেঞ্জগুলো কি। তারপর এগুলো জানতে হলে কোথায় যোগাযোগ করবেন, যে জায়গাটা সবসময় আমরা, মানে যারা জাপানে আছে অনেকে আমাদেরকে যোগাযোগ করেন, দ্যাটস ফাইন, কিন্তু তার আগে নিজেও কিছু যোগাযোগ করে নিজে একটু সেলফ স্টাডি করে নিতে পারেন। ওই জন্য আমি কিছু আহ, কথা বলবো আর কি। সবকিছু আমি স্লাইডে সাজাইতে পারি নাই, সময় করতে পারি নাই, তবে কিছু বেসিক আইডিয়া দিব, পরে কোয়েশ্চেন আসলে আমি এই কোয়েশ্চেন গুলো উত্তর দিব। মনির ভাই ঠিক আছে এই সূচিপত্র? হ্যাঁ, এটা ঠিক আছে, আমরা এইভাবে আগাইতে পারি। ওকে, ঠিক আছে। সো অনেক তো দেশ আছে, কেন আপনি জাপানে পড়তে আসবেন? তো ভালো দিকটা হলো যেটা আমি বলি আর কি, যে দেশটা খুব নিরাপদ। আপনি, আমরা সাধারণত, যেহেতু আমরা ব্রিটিশদের সাথে ছিলাম অনেক দিন, তো আমাদের কাছে বিদেশ বলতে অনেক সময় বিলাতটা ছিল, পরে আমেরিকা ছিল। তো তারপরে এখন বিভিন্ন জায়গায় সুযোগ আসতেছে, জাপান, এশিয়ান কান্ট্রি গুলোতে, মালয়েশিয়া যাচ্ছে, চায়নাতেও যাচ্ছে। তো অনেকগুলো ডেস্টিনেশন আপনার কাছে যদি থাকে, তখন আপনি যে জিনিসগুলো দেখবেন আর কি, তো সেগুলোর বিবেচনা করে আমি ভালো দিক কিছু সাজাইছি। একটা হলো দেশটা নিরাপদ, ক্রাইম রেট খুবই কম। এটা এখানে এখন তানভীর ভাই আছে এবং সালমা আছে, ওরা হয়তো স্বীকার করবে। আর কিছু শিক্ষাবৃত্তির সুযোগ আছে, যেটা মনে করেন যে অন্যান্য দেশে কম আছে বা বেশি আর থাকতে পারে। তো জাপানের সুযোগটা বেশ ভালো বলতে পারি। আর যারা গবেষণা করতে আসবেন তাদের জন্য, গবেষণা করতে হলে আমাদের যেমন বিভিন্ন ধরনের অ্যাপারেটাস লাগে, গবেষণার একটা এনভায়রনমেন্ট লাগে। এই এনভায়রনমেন্টটা জাপানে খুব উন্নত আছে। আরেকটা, যাদের সাথে কাজ করবেন তাদের সাথে আপনার কেমিস্ট্রিটা মিলতেছে কিনা। কারণ সব জায়গায় দেখবেন আর কি, যে প্রফেসরের সাথে, যার সাথে আপনি কাজ করবেন তার সাথে যদি আপনার কেমিস্ট্রিটা না মিলে, আপনার যতই দেশ উন্নত হোক, যতই গবেষণাগার উন্নত হোক না কেন, ওই জায়গাটা না হলে আপনার পড়াশোনাটা বা গবেষণাটা ভালো জমবে না আর কি। একই ইউনিভার্সিটিতে দেখা গেছে ইউনিভার্সিটির র্যাঙ্কিং অনেক হাই, অনেক ফান্ডিং আছে, কিন্তু প্রফেসরের সাথে জমতেছে না, যার কারণে আহ, পুরো লাইফটাই মনে হয় যেন কেন আমি জাপানে আসলাম। তো এগুলো হলো ভালো দিক জাপানে। তবে একটু চিন্তা করতে হবে, যদি আপনি বিশেষ করে নিজ খরচে আসেন, যেটা নিয়ে আমি এর পরে আসবো, যে দেশটা একটু এক্সপেন্সিভ অন্যান্য দেশের তুলনায়, বিশেষ করে এশিয়ান কান্ট্রিগুলো। ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে অনেকেই এখন এক্সপেন্সিভ হয়ে গেছে, তবে এশিয়ান কান্ট্রিগুলোতে জাপান অনেক এক্সপেন্সিভ। আরেকটা দেখবেন, চাকরির সুযোগটার কথা চিন্তা করতে হবে। আপনি যদি লং টার্ম প্ল্যান করেন যে জাপানে আসবেন, যদি জাপানটা একটা স্টেপস্টোন হয়, যে প্রথম জাপানে আসলাম, আমি মাস্টার্স পিএইচডি করার পরে আবার চলে যাব, তাহলে কোনো চিন্তা নেই। কিন্তু জাপানে যদি আপনার গোলটা এরকম হয় যে প্রথম পড়াশোনা করব, তারপর চাকরি করব, চাকরির সুযোগের কথা যদি চিন্তা করেন, তখন একটু দুই কথা আছে আর কি, ওটা নিয়ে আমি একটু পরে কথা বলবো। আরেকটা হলো, জাপান কিন্তু এরা নিজস্ব কালচারে বড় হওয়া একটা দেশ। এখানে আমরা যেমন আমরা ব্রিটেনের কাছে ছিলাম বলে আমাদের ইংরেজি একটা ভাষা শেখার সুযোগ হয়েছে। সো সেটা ভালো দিক হোক খারাপ দিক হোক, যেটাই হোক না কেন, জাপান কারো আন্ডারে ছিল না। সো যার কারণে ওরা নিজস্ব ল্যাঙ্গুয়েজে পড়াশোনা করে, নিজস্ব ল্যাঙ্গুয়েজে কথা বলে, নিজস্ব ল্যাঙ্গুয়েজে বাজার করে, নিজস্ব ল্যাঙ্গুয়েজে স্বপ্ন দেখে। তো যার কারণে ওইভাবে ঠিক আমরা ইন্টারন্যাশনাল বলতে, ইংলিশ বলতে যেটা বুঝি আর কি, ওই কালচারটা জাপানে নেই। তবুও যদি কম্পারেটিভলি বলি বাংলাদেশ থেকে, হয়তো বাংলাদেশে যতজন ইংরেজি বলে তার পার্সেন্টেজ যদি দেখি, সেই তুলনায় জাপানের ইংরেজি বলার পার্সেন্টেজ হয়তো বেশি। বা জাপানে যত লোক শিক্ষিত, কারণ এদের 100% শিক্ষিত, শিক্ষিত জনসংখ্যার একটা অংশও যদি ইংরেজি বলে, এদের ইংরেজির হয়তো ইয়েটা বেশি থাকবে। কিন্তু লাইফস্টাইলটা, মানে জাপানে থাকার জন্য যেটা দরকার আর কি, অনেকেই কমপ্লেন করেন যে ইংরেজিটা ঠিক মতো বলতে পারে না, যার কারণে অনেক সমস্যা হয়। সেটা সত্য। এবং চাকরির ক্ষেত্রেও ল্যাঙ্গুয়েজটা জানা অজানার থেকে দেখা যাবে যে আপনার চাকরি পাচ্ছেন কি পাচ্ছেন না।
এটার একটা ডিফিকাল্টিজ আছে। আরেকটা হলো যে যদি লং টার্ম চিন্তা করেন জাপানে থেকে আপনার এখানে বাচ্চা টাচ্চা নিয়ে পরিবার নিয়ে থাকতে চান এবং স্থায়ীভাবে জাপানে থাকতে চান, সন্তানদের ভবিষ্যৎ নিয়ে অনেকে কথাবার্তা বলতেছেন আর কি। সো আমাদের তো মানে ইউরোপ আমেরিকার মতো সেই থার্ড জেনারেশন তৈরি হয়নি এখনো, এখানে জাস্ট ফার্স্ট জেনারেশন তৈরি হয়ে মাঝ অবস্থায় আছে। আমরা অনেকগুলো ইস্যু দেখতে পাচ্ছি, একটু যে ভালো ইস্যু খারাপ ইস্যু মিলে। সো এই স্লাইডটাতে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে অন্যান্য দেশ থাকতে ভালো দিক জাপানে আছে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আপনাকে কনসিডার করতে হবে যে আপনি কতদিন জাপানে থাকবেন, সেই অনুযায়ী আপনাকে প্ল্যান করতে হবে। তো জাপানে যখন পড়াশোনা করতে আসবেন দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হলো যে নিজের পয়সায়, কার পয়সায় আসবেন, নিজের পয়সায় আসতে চান অথবা বৃত্তি নিয়ে আসতে চান। তো নিজ খরচে যদি আসেন তাহলে কয়েকটা ধাপ আছে, তবে বেশিরভাগ যেটা নিজ খরচে আসে এবং যেই সেক্টরটা নিয়ে আমরা খুব বেশি একটা কথা বলি না, সেই আমার মনে হয় এই জায়গাটা সবারই একটু মনোযোগ দেওয়া উচিত। সেটা হলো অনেকেই ভাষা শিখতে আসে প্রথম জাপানে। তো ভাষা শিখতে আসার জন্য তো তত ওই ধরনের ক্রাইটেরিয়া লাগে না। তো সে দেখতে চায় আর কি, একটা ভাষার ল্যাঙ্গুয়েজ স্কুল দেখতে চায় যে আপনার ভাষা শেখার মতো, শুধু ইন্টারমিডিয়েট পাস হলেই আহ, ভাষা শেখার জন্য আসতে পারে। সো এই সেক্টরটা নিয়ে অনেক কথা আছে, অনেক ঝামেলা আছে। তো ভাষা শিখে এসে তারপরে সে একটা ভোকেশনাল স্কুলে হয়তো ঢুকে, তারপরে কারো যদি যোগ্যতা থাকে সে বিশ্ববিদ্যালয়তে ঢুকে। আরেকটা আসে আন্ডারগ্রেডে আসে, এই সুযোগটা এতদিন ছিল না, তবে বিগত এই 5-6 বছর ধরে বিশেষ করে এপিইউ নামে একটা ইউনিভার্সিটি আছে, এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি, এবং আরো কয়েকটা ইউনিভার্সিটি আছে যেখানে ইংরেজিতে পড়াশোনা হয়। সো ওই পড়াশোনার কারণে যারা মানে আগে মনে করেন ইউরোপ আমেরিকা তে যেতেন যে টাকা খরচ করে, ঠিক একই পরিমাণ টাকা বা কিছু অল্প স্কলারশিপ নিয়ে আন্ডারগ্রেডে এই সমস্ত ইউনিভার্সিটিতে চলে আসা যায়। সো যেহেতু ইংরেজিতে পড়াশোনা করা যায়, সুযোগ অল্প, মানে অল্প কয়েকটা ইউনিভার্সিটি হিসেবে বলতেছি। এপিইউ নামক ইউনিভার্সিটিতে বছরে প্রায় 100 জনের মতো, এখন মনে হয় 100-র উপরে, প্রায় 150 কাছাকাছি বাংলাদেশি স্টুডেন্ট আছে। তো এই সুযোগটা কিন্তু তারপরে খুব মেরিটোরিয়াস স্টুডেন্ট হতে হয়, খুব অত সোজা না আর কি যে পড়াশোনা না করে আমি চলে আসতে পারবো, খুব ভালো রেজাল্ট না হলে চলে আসতে পারবো। ইংরেজিতে পড়াশোনা করতে হলে ইংরেজিতে পড়াশোনা করার মতো যোগ্যতা থাকতে হবে। তো সেটা হলো আন্ডার গ্রেডে যদি আসতে চান সরাসরি, ভাষা শেখার জন্য হয়তো ওরকম যোগ্যতা লাগবে। আরেকটা হলো যে মাস্টার্স এবং পিএইচডি তে আসা, এটাও নিজ খরচের কথা বলতেছি। তো এখানেও সুযোগ ভালো আছে, তবে গবেষণার ব্যাকগ্রাউন্ড থাকতে হবে বা কোনো বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছেন এরকম যদি আপনার ব্যাকগ্রাউন্ড থাকে, তাহলে যে ইউনিভার্সিটির প্রফেসর আপনাকে নিবেন সেই প্রফেসর আপনাকে নিয়ে নিতে পারবেন আর কি। তো এটা আপনাকে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। এটা গেল নিজ খরচের কথা। এখন বলি বৃত্তি নিয়ে যদি আসি, এই বৃত্তি নিয়ে অনেকেরই একটা ছোট মানুষ ভুল করে থাকেন, সেটা হলো উচ্চারণটা নিয়ে। নেক্সট আমি লিখেছি এই জন্য যে এখন থেকে যেন সবাই নেক্সট শব্দটা বলে আর কি। আগে এই শব্দটা ছিল জাপান মিনিস্ট্রি অফ এডুকেশন, এটার নাম ছিল মন বুস, যেমন মুনির ভাই লিখছে মন বসু। এটা সবাই এই মন বসু শব্দটা কিভাবে এটা বাংলাদেশে তৈরি হয়েছে জানি না, বসু শব্দটা হয়তো পরিচিত বলে এরকম হয়েছে কিনা, মন বুস মানে হলো মিনিস্ট্রি অফ এডুকেশন। তো পরে এটাকে ওই যেটা মুনির ভাই বলছিলেন দাঁত ভাঙা, সেটা হলো মনবু কাগাকুশ, কারণ এটা এই মনবুর ভিতরে এডুকেশন না হয়ে সায়েন্স কালচার সবকিছু ঢুকছে। তো যার কারণে মিনিস্ট্রি অফ এডুকেশন, নেক্সট এর ইয়েটা হলো অ্যাব্রিভিয়েশনটা কিসের, সেটা হলো মিনিস্ট্রি অফ এডুকেশন। এই এক্স দিয়ে ওই কালচার, স্পোর্টস সমস্ত সবগুলো এক্স এর ভিতরে ঢুকে গেছে। সো সেটা হলো নেক্সট। সো এখন থেকে যদি স্কলারশিপটার নাম বলতে হয়, ওই দাঁত ভাঙ্গা কিছু বলার দরকার নেই, নেক্সট শব্দটা ইউজ করবেন, এটা হলো অনুরোধ। তো নেক্সট নিয়ে কিভাবে আসবেন এটা খুবই গুরুত্বপূর্ণ, এবং নিজ খরচে আসলে যেটা বললাম আর কি যে প্রচন্ড এক্সপেন্সিভ একটা কান্ট্রি, সুতরাং যদি বাপের টাকা না থাকে আর কি, একটু চিন্তা করুন বাপের টাকা থাকলেও আপনি সেই টাকাটা খরচ করবেন কিনা, সেটাও একটু নিজের বিবেচনা একটু জিজ্ঞেস করে তারপরে নিজ খরচে আসার চিন্তাটা করবেন। তো বৃত্তি নিয়ে আসাটা হলো সবচেয়ে সেফ, কিন্তু বৃত্তি নিয়ে আসতে হলে আপনাকে একটা কঠিন প্রতিযোগিতার ভিতরে যেতে হবে। আমি এখানে তিনটার কথা বলছি, একটা হলো আন্ডারগ্রেডে। আন্ডারগ্রেডে যে আসার যেই প্রতিযোগিতাটা, সেটা কতটুকু কঠিন প্রতিযোগিতা সেটা বলি। আন্ডারগ্রেডে অ্যাকচুয়ালি আমি ফার্স্ট ব্যাচে আসছি জাপানে, সেই 1988-এ। সো আমাদের সময়ও এবং এর পরবর্তী সময় বাংলাদেশে একসময় দেখতেন যে আমিও যদিও পিছনের দিকে স্ট্যান্ড করা একটা ছেলে, কিন্তু বাংলাদেশে যারা ওই বোর্ডে স্থান পাওয়া যে ছেলে পেলেগুলো ছিল, এরাই কেবলমাত্র স্থান পাইত।
এবং ফার্স্ট সেকেন্ড থার্ড প্রত্যেক বছরই আমাদের কোনো না কোনো বোর্ডের ছেলেমেয়েরা এখানে জাপানে এসে গেছে আর কি। তো কিন্তু এখন আর আমরা আগে যেমন 10 জন 20 জন করে আন্ডারগ্রেড ছেলে পেলে আসতো, কিন্তু এখন আর সেই রকম একদম জিরো আসতেছে এরকম আছে। এটা নিয়ে খুব কথাবার্তা চলতেছিল, তো সরাসরি আমি এমবেসিকে জিজ্ঞেস করেছিলাম যে কেন এখন জিরো হচ্ছে, কেন আসতে পারতেছে না, কেন, কারণটা কি? সো এই কারণটা যেটা ওনারা ওনাদের মতো বলতেছে আর কি, যাদেরকে আমরা যাচাই বাছাই করে যাদেরকে পরীক্ষা দেওয়াচ্ছি এমবেসিতে এনে, এরা কেউ পাস মার্কটাই তুলতে পারতেছে না। তো পাস মার্কটা তুলতে না পারলে তো এরা কোঠা থাকা সত্ত্বেও বাংলাদেশের জন্য কেউ আসতে পারতেছে না। তো এটা আমাদের জন্য একটু মন খারাপ করার মতো একটা বিষয়। তো ওনারা আমি যেটা ধারণা করতেছি যে গ্রেড সিস্টেমটা যখন চালু হলো, এখন এতগুলো এই কি যেন বলে গোল্ডেন A+ পেয়ে গেছে। আগে স্ট্যান্ড করা থাকলে ওই 20 জনই অ্যাপ্লাই করতো, বা 4টা বোর্ডে 80 জন অ্যাপ্লাই করতো, ওইখান থেকে ওনারা বাছাই করে হয়তো টপ 20 জনকে পরীক্ষা দিতে নিত, ওইখান থেকে 20 জনের থেকে পরীক্ষা দিয়ে ওনারা সিলেক্ট করতো। কিন্তু এখন যাচাই বাছাই করাটা আমার মনে হয় ভালো ছেলেগুলো আসতেছে না, যার কারণে পরীক্ষাতেই পাশ করতে পারতেছে না। সো এটা যে আমার যদি কেউ সরকারি কেউ শুনে থাকেন আর কি, শিক্ষা মন্ত্রণালয়, দেখেন আর কি যে আমরা শুধু শুধু এই কোঠা থাকা সত্ত্বেও আমরা ভালো ছেলেগুলোকে এমবেসিতে পাঠাতে পারতেছি না। সো এখানে একটু নজর দেওয়ার জন্য বলবো আর কি। তো এই জন্য আন্ডারগ্রেডে আমাদের সংখ্যাটা অনেক কম, এবং যারা আসতেছে যারা আগে আসতো এরা খুব মানে জাপানে এসেও চমৎকার রেজাল্ট করে জাপানের যে সমস্ত জায়গায় ওরা ঢুকেছে আর কি, খুব বড় বড় প্রতিষ্ঠানে, খুব বড় বড় অবস্থানে ওরা আছে আর কি। তো সেটা হলো আন্ডারগ্রেডের কথা। মাস্টার্স পিএইচডির ক্ষেত্রে দুইটা আছে, এটাতে একটু যেন সবাই ভুল না করেন। সো যেমন তানভীর ভাই আসছে হলো বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে, আর আরেকটা হলো দূতাবাসের মাধ্যমে আসা যায়। তো দূতাবাসের মাধ্যমে হলো দূতাবাস থেকে এটার অ্যাডভার্টাইজমেন্ট হয়, দূতাবাসে গিয়ে পরীক্ষা দিতে হয়। এটা বছরে কেবলমাত্র 10 জন থেকে 12 জন চান্স পায়। আর বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে আসলে বছরে প্রায় 100 থেকে 200 জন আসে আর কি বাংলাদেশে মোটামুটি। এটার গ্যাপটা কারণটা হলো যে এটা একবারেই ওই প্রফেসর এবং ছাত্রের কেমিস্ট্রির উপরে নির্ভর করে। তো বিশ্ববিদ্যালয়ের মাধ্যমটা যেহেতু চওড়া, এখানে যারা বিশেষ করে পোস্ট গ্রেড মানে ইয়েতে মাস্টার্স এবং পিএইচডি করতে আসতে চাচ্ছেন, তাদেরকে এখানে আমি কিছু টিপস দিব যদি সময় থাকে আর কি, যে কিভাবে আসলে একজন ভালো প্রফেসর পাওয়া যায়। বিশ্ববিদ্যালয়ের মাধ্যমটা হলো যে বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর আপনার হয়ে মন বসুকে অ্যাপ্লাই করবে আর কি, যে নেক্সট কে অ্যাপ্লাই করবে। সো সেটা হলো বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে। তো বিশ্ববিদ্যালয়ের ভিতরে কতগুলো ক্রাইটেরিয়া থাকে, যে কোন ফ্যাকাল্টি থেকে এবার দিবে, কোন দেশ থেকে নিবে। আপনার ভালো রেজাল্ট থাকলেও দেখা যাচ্ছে যে আপনি ওই ওনাদের কোঠার ভিতরে পড়তেছেন না। তো বিশ্ববিদ্যালয় যে আপনাকে রেকমেন্ড করবে, বিশ্ববিদ্যালয় হয়তো ওনারা বছরে 5 জন রেকমেন্ড করে একটা ইউনিভার্সিটি। মনির ভাই যেমন বললো আর কি যে 700 ইউনিভার্সিটি আছে, এখান থেকে মনে করেন যে যদি 200 ইউনিভার্সিটি অ্যাপ্লাই করে, প্রত্যেকটা ইউনিভার্সিটিতে তার বাংলাদেশি হয়তো কোঠা নেয়, বা ওনারা ওইভাবে চিন্তাও করে না। আর অনেক সময় প্রফেসররা এত চিঠি আসে, আর চিঠিগুলো যখন লিখেন আর কি, এটা একটু ভালো করে আমি মনে করবো আর কি, যে কারণ আপনারা যারা এই চিঠিগুলো লেখেন, যারা মোবাইল ফোনে ইংরেজি লিখে অভ্যস্ত, মানে ওই ধরনের ইংরেজি আমিও কতগুলো চিঠি পাই। সো একটা ইংরেজি লিখলেও ইংরেজি ভাষার ভিতরেও একটু পলাইট কিছু ফর্ম আছে, এবং কি লিখতে হবে। আর যেহেতু এটা একটা প্রতিযোগিতার ব্যাপার, আপনাকে আপনি কিভাবে আপিল করবেন, সিভি কিভাবে লিখতে হয়, এই জিনিসগুলো একটু শিখে ঠিক মতো প্রফেসরকে নক না করলে আপনাকে মানে এরকম বলতে শোনা যায় কি যে প্রফেসর মনে ইংরেজি বুঝে না, এই জন্য আপনার চিঠি পড়ে না, হতে পারে। কিন্তু আপনাকে আপিল করতে হবে যাতে প্রফেসর আপনাকে ভালো করে এভালুয়েট করে আপনাকে রেকমেন্ড করতে পারে। কারণ তার কাছে যদি 10টা অ্যাপ্লিকেশন আছে, সে হয়তো একটাকে রেকমেন্ড করবে। সো ওইখানে আপনাকে বেস্ট হতে হবে আর কি। আর আরেকটা আসা যায় আর কি পোস্টডক হিসাবে, যে আপনি পিএইচডি করে চলে গেছেন, এখানে সীমিত সুযোগ, কিন্তু এটা পাওয়াটা খুব সোজা মোটামুটি। যদি যে আপনি যে ফিল্ডে কাজ করেন ওই ফিল্ডের প্রফেসর পেয়ে গেলে, এখানে জেএসপিএস নামে একটা স্কলারশিপ আছে, এই স্কলারশিপটা বাংলাদেশিদের জন্য মুক্ত, এখানে আপনারা এসে পড়াশোনা করতে পারেন। সো এটা আমি একটা উদাহরণ দিতে চেয়েছিলাম এই পেজটাতে, যেটা সেটা হলো নিজ খরচে আসবেন না, বৃত্তি নিয়ে আসবেন। আমি বলবো আপনার যদি মাথায় ঘিলু থাকে, মানে যদি আপনার ভালো রেজাল্ট থাকে, তাহলে বৃত্তি নিয়ে, আর যদি ভালো পয়সা থাকে সেটা হলো নিজ খরচে আসা। তবে নিজ খরচে আসার ক্ষেত্রে একটু চিন্তা করে দেখবেন আর কি, যে পয়সাটা খরচ করে পোষাচ্ছে কিনা, সেটা দেখবেন।
এরপরে আমি একটু উদাহরণ দিতে চাচ্ছি, আন্ডার গ্রেডে কতজন আসে একটু আগে বলেছি, নেক্সট বৃত্তি বা নিজ খরচে আসে হলো 100 জনের মতো, এটা ওই যে এপিইউর এক্সাম্পলটা দিলাম। মাস্টার্স পিএইচডিতে নেক্সটে আসে হলো 100 থেকে 200 জন, নিজ খরচে 40 থেকে 50 জন। এইটা মনে হয় আর কি আমার ধারণা, এখানে আমি জাস্ট একটা ধারণা দিচ্ছি আর কি, এই তথ্যগুলো ঠিক সঠিক না, এই জন্য আমি একটা রেঞ্জ রেখেছি যাতে ব্যাপারটা কিউরেট হয়। এই 40-50 জন অনেকেই আর কি যে জাপানে অলরেডি হয়তো হাজবেন্ড পড়াশোনা করতে আসছে, সেও সে সাথে স্পাউজ আসছেন বা বউ আসছে প্রথম, তারপরে জামাই আসছে, তো তারপর দেখা যায় ঠিক আছে আমরাও এখানে একটা মাস্টার্স ডিগ্রি নিয়ে নিই, সো তখন নিজ খরচে এখানে পড়াশোনা করতে আসে। সো এরকম ইন্টারনালি মানে ডোমেস্টিকের ভিতর থেকে অ্যাপ্লাই করে এরকম নিজ খরচের লোকজন আছে। আর ভাষা শেখার জন্য আসে, এইটা হলো সবচেয়ে বেশি আসে, বছরে কয়েক শতাধিক লোকজন আসে, প্রায় 500-র মতো হয়। কিন্তু গত 2-3 বছর বিশেষ করে ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউটের ব্যবসা ঠিক মতো চলতেছে না, এবং বাংলাদেশ থেকেও গত বছর মনে হয় কিছু কিছু জায়গা থেকে একবারে জিরো ছিল আর কি, স্কুল থেকে বাংলাদেশে একবার ভিসাই দেয়নি। সো এই জায়গাটা আমাদের যদিও বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি আসে, কিন্তু আমরা খুব বেশি নজর দেই না। এই জায়গাটা সবচেয়ে চ্যালেঞ্জিং, কারণ এটা নিজ খরচে আসে এবং ওরা দালাল ধরে আসে, ধোঁকাবাজ দালালের কাছে পড়ে, এবং অনেক তথ্যই ঠিক মতো নিজে আহ, দেখেও আসে না আর কি। এখন যেহেতু ইন্টারনেটের যুগ, আপনি কিন্তু জেনে যাবেন আর কি যে কোথায় পড়াশোনা করতে গেলে কোন স্কুলে কত টাকা ভর্তির ফি লাগে, দালাল ফি কত, প্লেনের ফি কত, এগুলো আপনি দেখে কিন্তু একটা আন্দাজ করে ফেলতে পারেন। আর যে প্রসেসিং গুলো আছে ওগুলোও মোটামুটি ওই ল্যাঙ্গুয়েজ স্কুলেতে লেখা থাকে। সো এগুলো যখন আপনি জেনে যাবেন, দালাল যে সে তো খারাপ নাও হতে পারে, সে আপনাকে হেল্প করতে পারে, আপনার ট্রান্সলেশন দিয়ে হেল্প করতে পারে, ভালো একটা নিউজ আপনাকে ল্যাঙ্গুয়েজ স্কুল পরিচয় করে দিতে পারে। সুতরাং এজেন্টের যে টাকাটা পাওয়ার কথা, যে যতটুকু ঘাম ঢালবে, তাকে যেন ওই টাকাটাই দিতে পারেন। সুতরাং আপনি একটু পড়াশোনা করে দেখবেন আর কি, ইন্টারনেটটা যেহেতু আছে, ইংরেজিতেই আপনি অনেক ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট পেয়ে যাবেন। আর যদি দেখেন ইংরেজিতে নাই, আপনি কাউকে এই, দোষ না দিয়ে গুগল ট্রান্সলেটরের মাধ্যমে আপনি এটাকে বাংলায় পারেন, ইংরেজিতে পারেন, ট্রান্সলেট করে দেখতে পারেন আর কি যে আহ, কত টাকা কোন জায়গায় খরচ হয়, আপনি আসলে ল্যাঙ্গুয়েজ স্কুলে যেটাতে যাচ্ছেন ওটা এক্সিস্ট করে কিনা, আহ, টাকাটা কখন দিচ্ছেন, কত টাকা কিসের জন্য দিচ্ছেন, এগুলো ঠিকভাবে জেনে নিয়ে তারপরে যেন এখানে ভাষা শিখতে আসে। ভাষা শেখার কোর্সটা লিমিটেড এই কারণে যে ভাষা শেখার পরে আপনি কি করবেন, জাপানে চাকরি করতে কমপক্ষে আপনার একটা ব্যাচেলার্স ডিগ্রি লাগে, আর না হয় আপনার চাকরি পাওয়াটা খুব কঠিন। সো দেশে যদি একটা ব্যাচেলার্স ডিগ্রি থাকে, তারপর ভাষা শিখতে আসেন, তাহলে ভাষা শিখে হয়তো আপনি কোনো একটা যদি কম্পিউটার জানা থাকে বা প্র্যাকটিক্যাল কোনো কিছু করতে পারেন, একটা চাকরি হয়তো পেয়ে যাবেন। কিন্তু ভাষা শিখে চাকরি না পেয়ে আপনার যোগ্যতার কারণে দেখা যায় যে অনেক ছেলে ফ্রাস্ট্রেটেড হয়ে থাকে, অনেক আজে বাজে কাজও করে বেড়ায়, এরকম ছেলে পেলে পেয়ে যায়। তো তথ্যগুলা কোথায় পাবেন? সো এটা খুব ইম্পর্টেন্ট একটা স্লাইড, আমি সবাইকে বলবো আর কি যে www.jasso.go.jp/n, n মানে হলো ইংলিশ। সো এই স্লাইডটাতে আমার আজকে যদি এখন কেউ যদি এটা ছবি তুলে রাখেন বা যেভাবেই পারেন, এই ওয়েবসাইটে গেলে কোথায় সরকারি বৃত্তি আছে, কোথায় বেসরকারি বৃত্তি আছে, সমস্ত তথ্য এটার ভিতরে আছে। যে 700 ইউনিভার্সিটির কথা মনির ভাই বললেন, এই প্রত্যেকটা ইউনিভার্সিটিতে কোন ইউনিভার্সিটিতে কোন ফ্যাকাল্টি আছে, কোন প্রফেসর আছে, কি ধরনের রিসার্চ আছে, সমস্ত কিছু এই সাইটটাতে আছে। তারপরে জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুলের যে লিস্টগুলো আছে এগুলোও আছে। ধোঁকাবাজ শুধু যে বাংলাদেশিদেরকে করে তা না, অন্যান্য অন্যান্য দেশগুলোতেও হয়। তো কি ধরনের ধোঁকাবাজ হয় আর কি, ধোঁকাবাজদের কথাও এখানে লেখা আছে। তো সুতরাং ওই ধোঁকাবাজের জন্য পা না দেন। সো এই তথ্য কোথায় পাবেন, আবার রিপিট করতেছি, www.japso.go.jp/n, এখানে গিয়ে এই অর্গানাইজেশনের সমস্ত তথ্য পাবেন। ইট ক্যান বি ইউর মানে ওয়ান উইন্ডো to access to any information about education in Japan. টাকার পরিমাণ কত, এটাও একটা ইম্পর্টেন্ট স্লাইড। কারণটা হলো আমি বলেছি যে আপনার খরচ অনেক বেশি আন্ডার গ্রাজুয়েটের জন্য, এটা হলো নেক্সট এর বৃত্তির টাকার পরিমাণ, এটা ইয়েনে দেওয়া আছে। তো মোটামুটি 1.2 দিয়ে ভাগ দিলে যেটা হয় ওইটা হবে টাকায় আর কি, আর ডলারে হলে 2টা শূন্য বাদ দিলে যা হয় ওইটা হবে ডলার। পরিমাণটা অনেক বেশি মনে হতে পারে। তো এর পরপরই আমি একটা রেখেছি আর কি যে কত টাকা খরচ হয়, একটা খসড়া ধারণা দিচ্ছি। এটা নির্ভর করে যে আপনি বাড়ি ভাড়া কি ধরনের বাড়ি নেবেন। তো বাড়ি ভাড়া মোটামুটি 15,000 থেকে 50,000 ইয়েনের মতো হয়ে যায়। খাবার দাবার একটা অ্যাভারেজ করেছি আর কি 30,000 ইয়েনের মতো। হাত খরচ, যাতায়াত, যে যেভাবে হাত চালাবেন ওইভাবে হাতে খরচ হবে। তো ওইভাবে হিসাব করে মোটামুটি আপনার আরেকটা জিনিস, স্বাস্থ্য বীমার কথা বলেছি, এটা বাধ্যতামূলক, সবাইকেই স্বাস্থ্য বীমা করতে হয়।
আপনি যদি বীমাটা করে রাখেন, আপনার যে কোনো চিকিৎসার জন্য 30% শুধু আপনি দিবেন, 70% আপনার পয়সা দেবে হলো এই স্বাস্থ্য বীমা কর্পোরেশন। সো মোটামুটি 80 মানে $800 থেকে কত $1150 মতো টাকা থাকলে আপনি মাসে এখানে চলাফেরা করতে পারবেন। কিন্তু শহর অনুযায়ী আবার এই টাকাটা ডিফারেন্স আছে। যেমন ধরেন ফুকুওকা আমরা যেখানে আছি এটা একবারে রিমোট একটা এরিয়া। এখানে খরচ অনেক কম। মোটামুটি হাউজিং খরচ টোকিও থেকে প্রায় অর্ধেক। তো বড় বড় শহরে গেলে বাড়ি ভাড়াটা বেড়ে যায়। অন্যান্য আনুষঙ্গিক খরচগুলো হয়তো নিজের মতো করে কন্ট্রোল করা যায়, কিন্তু বাকিগুলো তো ফুকুওকার ক্ষেত্রে বলি আর কি যে এটা প্রায় 45% অ্যান্ড টোকিও। তো আমি আরো কিছু স্লাইড তৈরি করার চেষ্টা করতেছিলাম, এটা খুব খসড়া আছে জাপানের এডুকেশন সিস্টেমটার সঙ্গে বলা, মানে যেটা আমাদের দেশের জন্য তফাৎ। যেমন আমাদেরটা হলো 5 বছর এলিমেন্টারি স্কুল, তারপরে আমরা 5 বছর হাই স্কুলে পড়ি, তারপরে আমরা 2 বছর কলেজ করি। এখানে 12 ইয়ার্স অফ এডুকেশন এইটা মোটামুটি সারা বিশ্বে সমান। বিফোর ইউ গো টু ইউনিভার্সিটি 12 বছর একটা এডুকেশন থাকে। জাপানেরটা হলো তফাৎ 6 বছর তারপরে 3 বছর, তো মোট মিলে 12 বছর। তারপরে বিএসসি, মাস্টার্স, পিএইচডি এইভাবে করা হয় আর কি। তো আপনি যখন পড়াশোনা করতে আসবেন, কোন স্টেজে পড়াশোনা করবেন সেটা আপনি নিজে ডিসিশন নেবেন। তো মনির ভাই, আমি মোটামুটি এই পর্যন্ত একটু রেখে দিই, তারপরে আশা করি যে কোয়েশ্চেন আসলে তারপর উত্তর দিব। মনে হয় একটু কি বোঝা গেল কিছু? মোটামুটি অনেক ধন্যবাদ। আমার তো মনে হয় যে আমরা একটা ভালো ধারণা পেয়ে গেছি। বিশেষ করে একটা বিষয় আমি জানতাম না, সেটা হচ্ছে এই যে ল্যাঙ্গুয়েজ পড়তে যে যায়, এটা আমি জানতাম যে যায়, কিন্তু ওরা যে বিপুলভাবে প্রতারিত হয় এবং নানানভাবে যে একটা দুঃখ কষ্টের মধ্যেও পড়ে। বিশেষ করে অনেকে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েই ল্যাঙ্গুয়েজ কোর্স মনে করে যে আমি জাপানে গিয়ে একটা ল্যাঙ্গুয়েজ কোর্স করলাম, করেই তো আমি চাকরি পেয়ে যাবো, জাপানি ল্যাঙ্গুয়েজ জানি না। কিন্তু আসলে সেভাবে তো পাওয়া যায় না এবং তখন তারা হতাশাগ্রস্ত হয়ে যায়। তো আমরা প্রথমে সালমার কাছে একটু শুনতে চাই। সালমা তো মাত্র এই গত বছরই আপনি এই ইউনিভার্সিটিতে পড়তে গিয়েছেন, হ্যাঁ? এবং আপনি যদি একটু বলেন যে কিভাবে আপনি এই প্রসেসটা শুরু করলেন এবং কিভাবে আপনি শেষ পর্যন্ত ওখানে গিয়ে পৌঁছেছেন সেটা। আমি 2018-র মাঝামাঝি সময় থেকে, যখন হচ্ছে 2018 মাঝামাঝি সময়ে আমি তখন ব্যাচেলার্স প্রোগ্রামের 8th সেমিস্টারে ছিলাম। তো আমি তখন থেকেই হচ্ছে প্রিপারেশন নিচ্ছিলাম প্রফেসর ম্যানেজ করার জন্য, যে কিভাবে হচ্ছে ইমেল করতে হবে, অনলাইনে রিসার্চ করে, বিভিন্ন হায়ার স্টাডিজ এর গ্রুপগুলো থেকে রিসার্চ করে, এবং কিছু সিনিয়রদের সাথে কথা বলে, ডিপার্টমেন্টের যারা হচ্ছে হায়ার স্টাডিজ এর জন্য বিভিন্ন দেশে আছেন, লাইক ইউএসএ, জাপান, এইসব কান্ট্রিতে। তো আমি ওনাদের সাথে কথা বলে তারপর প্রফেসরদের ইমেল করেছি। আর এর মাঝে আমার হচ্ছে অনার্স এর ফাইনাল এক্সাম হয়ে যায় নভেম্বরে। তো আমি তখন ওই মুহূর্তে এক্সপেক্টেড গ্রাজুয়েশন সার্টিফিকেট নিয়ে মাস্টার্স এর জন্য অ্যাপ্লাই করি 2019-এর জানুয়ারিতে অ্যাপ্লাই করি। তো সেটা অ্যাপ্লিকেশনের 13 দিন পরে হচ্ছে ফার্স্ট স্ক্রিনিং এর রেজাল্ট দেয়। আর তখন মানে আমার অ্যাডমিশনটা হয় হচ্ছে ইউনিভার্সিটি রিকমেন্ডেড মিক্সড স্কলারশিপ সহ। আর এটার স্কলারশিপ অ্যাপ্লিকেশন এবং অ্যাডমিশন অ্যাপ্লিকেশন দুইটা একই সাথে হয়। আমার এটার জন্য হচ্ছে প্রফেসর ম্যানেজ করতে হয়নি, যদিও বেশিরভাগ ইউনিভার্সিটিতে প্রফেসর ম্যানেজের মাধ্যমে আসতে হয়, কিন্তু আমার ওয়াসাদি ইউনিভার্সিটির এই গ্রাজুয়েট স্কুলটাতে প্রফেসর ম্যানেজ করতে হয় না। উইদাউট প্রফেসর ম্যানেজ হচ্ছে স্কলারশিপ পাওয়া পসিবল আর অ্যাডমিশন পাওয়া পসিবল। তো সেকেন্ড ফেজে গিয়ে হচ্ছে ওনারা প্রেফারেন্স প্রফেসরের জন্য, প্রসপেক্টিভ প্রফেসরের জন্য প্রেফার্ড, মানে দুইজনের অপশন, দুইজনের নাম দেওয়ার মতো হচ্ছে অপরচুনিটি দেয়। তখন আমি আমার প্রেজেন্ট প্রফেসরের নাম দিই এবং ওই মুহূর্তে প্রফেসর হচ্ছে আমার এন্ট্রান্স এক্সাম নেয়, ইন্টারভিউ নেয়। ওইটার উপর বেস করে হচ্ছে ফাইনাল স্ক্রিনিং হয়। ফাইনাল স্ক্রিনিং হচ্ছে পাস করার পর ওনারা হচ্ছে আমাকে নেক্সট এর জন্য রেকমেন্ড করে ইউনিভার্সিটি থেকে। তো সেটার রেজাল্ট হচ্ছে জুলাইতে পাই। জুলাইতে 2019-এর। তখন সেপ্টেম্বরের এন্ট্রান্সে মানে এক্সাম কমপ্লিট করে, সমস্ত কিছু কমপ্লিট করে সেপ্টেম্বর সেশন থেকে এনরোলমেন্ট স্টার্ট। সালমা, আমার একটা ছোট প্রশ্ন, সেটা হচ্ছে আপনি বলার সময় বলছেন যে যারা আগে আগে পড়েছে, যারা গেছে ওদের সঙ্গে যোগাযোগ করছেন, হ্যাঁ?
এইসব ক্ষেত্রে আপনি যোগাযোগের জন্য কোন মাধ্যমটা ব্যবহার করছেন? আমি জানতে চাচ্ছি আসলে ইউনিভার্সিটি অ্যালামনাই গ্রুপে মানে আপনার ডিপার্টমেন্টে যারা পুরানো অ্যালামনাই ওদের সঙ্গে যোগাযোগ করছেন না যেকোনো র‍্যান্ডমলি যেখানে সোশ্যাল মিডিয়াতে হয়তো আশিক স্যারকে দেখলেন, আশিক স্যারকে একটা মেইল পাঠালেন বা আপনি গেছে এইভাবে গেছেন নাকি একটা স্ট্র্যাটেজি ফলো করে আপনি আগাইছেন? আসলে ফেসবুকে অনেক হায়ার স্টাডিজ এর গ্রুপ আছে যেগুলো হচ্ছে ইউএস, সুইডেন, কানাডা মানে সব ধরনের সব কান্ট্রির হায়ার স্টাডিজ গ্রুপগুলোই তো অ্যাভেলেবল আসলে। আর প্রত্যেকটা কান্ট্রিতে হায়ার স্টাডিজ এর জন্য অ্যাডমিশন প্রসিডিউর মোরালেস সেমই হয়। হয়তোবা টাইমলাইনটাও অনেকটাই সেম হয়। ফলের দিকে হচ্ছে মেক্সিমাম স্কলারশিপ অ্যাডমিশন গুলো হয়। তো আমি হচ্ছে ওই কিভাবে হচ্ছে সিভি রেডি করতে হবে, প্রফেসর ম্যানেজ করতে হবে, ইমেল করতে হবে, কভার লেটার লিখতে হবে, সবগুলো আসলে মোরালেস সেমই হয়। মানে একদমই একরকম হয়। তো ওইগুলো দেখে হচ্ছে আসলে প্রিপারেশন নিয়েছি। আর কান্ট্রি স্পেসিফিক আমার ডিপার্টমেন্টের মানে ঢাকা ইউনিভার্সিটি ডিপার্টমেন্টের অ্যালামনাই যারা আছেন ওনাদের সাথে কথা হয়েছে, কিন্তু বাহিরের কারোর সাথে তেমন কথা হয়নি আসলে। আমি মেইনলি হচ্ছে অনলাইন রিসোর্সের উপর আসলে ডিপেন্ড করেছি। আর হ্যাঁ, ছোটখাটো কোয়েশ্চেন থাকলে সেটার জন্য ওনাদেরকে কোয়েশ্চেন করলে ওনারা হচ্ছে অ্যান্সার করেছেন জবাব আর কি। দিতেন। আচ্ছা। হুম। তার মানে কয়েকটা আমরা যদি সালমাকে সামারি করি, আশিক খেয়াল করবেন ও বলছে যে অনেকগুলো গ্রুপ আছে, ফেসবুকে অনেক গ্রুপ আছে। সেখানে অনেক ধরনের ইনফরমেশন পাওয়া যায় এবং সেখান থেকে আসলে সেই ইনফরমেশন গুলো ভর্তি হইতে সাহায্য করে না। কিভাবে ভর্তি হইতে হবে সেই ব্যাপারে সাহায্য করে এবং প্রিপারেশনটা নিজেরই নিতে হবে। অর্থাৎ আমি শেষ পর্যন্ত ভর্তি হইতে পারবো কিনা এটা সম্পূর্ণ আমার উপরে এবং আমি যে বিষয়গুলো নিয়ে কাজ করতে চাই সেই বিষয়গুলো নিয়ে আমাকে আগাইতে হবে। সালমা থ্যাংক ইউ আপনাকে। আমরা আপনার কাছে আসবো। আর তানভীর আপনার কাছে আপনি একটু সালমা তো মাত্র গত বছর গেল। আপনি গত বছর আগের বছর ফিরেছেন। তার মানে আপনি জানি কত সালে গিয়েছিলেন? আমি 2015 2015। আমরা একটু আপনার ভর্তির প্রক্রিয়াটা সম্পর্কে জানতে চাই। আপনি তো ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন। তারপর কিছুদিন চাকরি করছেন। এই জায়গাটা বলে কখন আপনি মানে যাওয়ার জন্য চেষ্টা শুরু করলেন এবং কিভাবে গেলেন এটা যদি একটু বলেন। আচ্ছা, ধন্যবাদ দুলাল ভাই। আমি আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমার মাস্টার্স কমপ্লিট করি 2012 সালে। এরপরে আমি 2 বছর চাকরি করেছি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসে। এরপরে 2014 সালে হচ্ছে আমি জয়েন করি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জয়েন করার পরেই আমি চেষ্টা শুরু করি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যাওয়ার, এবং আমার জাপান জার্নিটা অনেকখানি সালমার সাথে মিলে। প্রসিডিউরটা অলমোস্ট সেম। আর আমার ফোকাস ছিল হচ্ছে নিউরো সায়েন্স। সো আমি নিউরো সায়েন্স ল্যাব খুঁজতে থাকি, বিভিন্ন ল্যাবে অ্যাপ্লাই করতে থাকি। অ্যাপ্লাই করার পরে তৎপুর ইউনিভার্সিটির একজন নামকরা প্রফেসরের সাথে আমার যোগাযোগ হয়। উনি আমার হচ্ছে ওনার সাথে করেসপন্ডিং হয়। এরপর হচ্ছে উনি আমাকে বলেন অ্যাপ্লাই করতে, ওনার ল্যাবে পিএইচডি স্টুডেন্টের পজিশন খালি আছে এবং হচ্ছে উনি আমাকে অ্যাপ্লাই করতে বলেন। এর পরবর্তী ধাপে আমি ওনার কাছে একটি স্কাইপ ইন্টারভিউ দিই। স্কাইপ ইন্টারভিউ দেওয়ার পরে উনি আমাকে দুটো অপশন অফার করেন। একটি অপশন হচ্ছে উনার নিজস্ব ফান্ডিং এ উনার ল্যাবে কাজ করার জন্য। আরেকটি অপশন হচ্ছে আমি যদি একটু ওয়েট করি তাহলে নেক্সট এর জন্য উনি আমার হয়ে অ্যাপ্লাই করেন। তো আমি ওনাকে জানাই যে আমি মানে নেক্সট এর জন্য অ্যাপ্লাই করতে চাই। তো উনি আমার হয়ে নেক্সট এর জন্য অ্যাপ্লাই করেন। নেক্সট এর রেজাল্টটা পাই হচ্ছে 2015 অগাস্টের প্রথমে। এরপরে 2015 সেপ্টেম্বরে হচ্ছে আমি শুরু করি। হ্যাঁ, ধন্যবাদ। তার মানে বোঝা যাচ্ছে যে এডুকেশনের ধরনটা সবার জন্য সেম হবে, কাছাকাছি হবে, তাই না আশিক? অলমোস্ট অলমোস্ট আচ্ছা, এখানে একটা প্রশ্ন আমি আপনাদেরকে চ্যাট বক্সে দিয়েছি, লিখেছে রাকিবুল হাসান জানতে চেয়েছে কারো সিওই একবার রিজেক্ট করলে সে কি আবার অন্য কোনো স্কুলে অ্যাপ্লাই করতে পারবে? মানে একবার যদি কোনো স্কুল থেকে রিজেকশন হয়ে যায় তাহলে কি অন্য স্কুলে অ্যাপ্লিকেশন করার যোগ্যতা তার থাকে নাকি থাকে না? আচ্ছা, এই প্রশ্নটা আমি একটু ব্যাখ্যা করি। হয়তো সিইউই শব্দটা অনেকে বুঝতেছে না। সিইউই মানে হলো আপনার আহ, এটাকে বলে সার্টিফিকেট অফ এলিজিবিলিটি। তো এইটা হলো আপনার ভিসা প্রসেসিং এর ক্ষেত্রে। এটা দ্বারাই হলো আমার মনে হয় যে প্রশ্নটা করেছে সে ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউটের জন্য। সো এটা এরকম হয়, ইউনিভার্সিটির ক্ষেত্রে সাধারণত সিইউই রিজেক্ট হয় না, কারণ ইউনিভার্সিটি আপনাকে সিইউইটা লাগে হলো আপনার
আপনি যখন ঢাকাতে গিয়ে এমবাসিতে যখন ভিসার জন্য অ্যাপ্লাই করবেন, তখন সিওইটা সাথে দিতে হয়। মানে আপনার অলরেডি একটা এলিজিবিলিটি, আপনি জাপানে যাওয়ার জন্য এলিজিবল, সেটা সার্টিফাই করে হলো এখানকার একটা অথরিটি। সো এটা এখানকার ইমিগ্রেশন থেকে আপনাকে সেই সার্টিফিকেটটা দেওয়া হয়। তো রিজেক্টেডটা হয় হলো বাংলাদেশে, বিশেষ করে ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউটের লোকজনগুলো। সো এটা আমাদের জন্য একটা দুঃখের সংবাদ, সেটা হলো অনেক সার্টিফিকেট গুলো ফেক হয়। তো ফেক সার্টিফিকেট গুলো থাকার কারণে যখন এটা বুঝে আর কি যে সার্টিফিকেটটা ফেক, সিওইটা হয়তো এখান থেকে পেয়ে গেছে, কিন্তু ভিসাতে যখন দাঁড়ায় তখন এমবাসি যখন একটু ইনভেস্টিগেশন করে, তখন দেখা যায় আর কি যে আইদার ব্যাংক স্টেটমেন্টটা ফেক, অথবা আহ, আপনার সার্টিফিকেট গুলো ফেক। সো যে কারণে রিজেক্ট করে দিতে পারে আর কি। তবে তারা যে ভুল করে তা না, হতে পারে যে সিভিটা রিজেক্ট হওয়ার কারণে। কিন্তু আরেকবার পাওয়ার সম্ভাবনা আছে কিনা এটা নির্ভর করে, কারণ জাপান এমবাসি খুব ভালো করে আপনার সমস্ত তথ্য ভালো করে রেখে দিবে। সো সেটা যদি তাদের ভুলের কারণে হয়, আপনি নিশ্চয়ই আরেকবার পাবেন। আর যদি সেটা আপনার ভুলের কারণে হয়, তাহলে আরেকবার পাওয়াটা কঠিন। বুঝতে পারবেন, আপনিও যদি এমবাসিতে দাঁড়াতেন, নিজে যদি এমবাসির লোক হইতেন, আপনিও ঠিক একই কাজটাই করতেন। ধন্যবাদ। আমরা একটা একটা প্রশ্ন, এটা তিনজনের কাছে কিভাবে জবাব দিবে। সালমা এখন পড়তেছেন, এহসান পড়ে আসছেন, আনসির আপনি পড়াচ্ছেন। প্রশ্ন হচ্ছে যে যখন আমি আন্ডার গ্রেড লেভেলে যদি যাই, বা আমি যদি মাস্টার্স পিএইচডি প্রোগ্রামে যাই, তখন আমি পার্ট টাইম চাকরি করতে পারবো কিনা? কে উত্তর দেবে? স্যার আপনি বলেন, তারপর আমি বলছি। ওকে, দি আনসার ইজ ইয়েস। পার্ট টাইম করা যায়। তো পার্ট টাইম করার জন্য সরকার একটা নীতিমালা দিয়ে দিয়েছে আর কি। সপ্তাহে 28 ঘন্টা মনে হয় ফরেন স্টুডেন্টদের জন্য। সো 28 ঘন্টার বেশি আপনি লিগেলি করতে পারবেন না। তো সেটাকে মানা হয় এখন। কিন্তু যদি একবার দেখে আর কি যে আপনি একটু এদিক সেদিক করেছেন, চোখে পড়ে যায়, তো সেটা আপনার সমস্যা হতে পারে। 28 ঘন্টা আপনি কাজ করতে পারবেন। তো 28 ঘন্টায় আসলে কত টাকা ইনকাম করতে পারবেন? আমার মনে হয় নেক্সট কোয়েশ্চেনটা এটাই আসা উচিত। তো সেটা আমি আমি একটু সেটা ধারণা দিয়ে করতে দিই। চাচ্ছি। রাইট। সো সেটা হলো ঘন্টায়, মনে করেন যে ম্যাকডোনাল্ডস টাইপের ইয়েতে ঘন্টায় 600 ইয়েন, 700 ইয়েন, এলাকা অনুযায়ী ডিফারেন্ট, বা টাইম অনুযায়ী ডিফারেন্ট। আপনি যদি গভীর রাতে কাজ করেন হয়তো 1000 ইয়েন পাবেন। সো এরকম একটা গড় হিসেবে আপনি যদি ইউনিভার্সিটিতেও পার্ট টাইম করেন, ইউনিভার্সিটিতে মোটামুটি মাস্টার্স এবং পিএইচডি স্টুডেন্টদের জন্য 1000 থেকে 1300 ইয়েন ঘন্টায় পাওয়া যায় আর কি। সো অন এন অ্যাভারেজ 800 যদি হিসাব করেন, তো আপনি যদি সপ্তাহে 28 ঘন্টা, মানে হলো মাসে, যদি সেটাকে একটু সিম্পলিসিটির জন্য গড় হিসাব করার জন্য 30 ঘন্টায় যদি ধরেন, তাহলে মাসে 90 ঘন্টা। সো 90 ঘন্টাতে এখন 8 দিয়ে গুণ দিলে 8×9 = 72, তার মানে 72,000 ইয়েনের মতো, $720 মতো ইনকাম করতে পারবেন ম্যাক্সিমাম, যদি আপনার পার্ট টাইম ঠিক মতো পেয়ে যান। সো ওই টাকা দিয়ে আপনি চলতে পারবেন কেন? এরপরে নেক্সট কোয়েশ্চেন। সো চাইপা চুপা হয়তো চলতে পারবেন, কিন্তু আপনি যদি টিউশন ফি দিতে হয়, মানে একটা ল্যাঙ্গুয়েজ স্কুলে টিউশন ফি দিতে হয় প্রায় বছরে আপনার 60 থেকে 100 মানের মতো। মানে হলো, সরি আমি শব্দটা ইউজ করতেছি, এটা হলো আহ, মানে 600,000 ইয়েন। তো তার মানে হলো আপনার মাসে পড়বে হলো 12 দিয়ে ভাগ দিলে যে টাকা আপনি ইনকাম করতেছেন, মোটামুটি পঞ্চাশ টিউশন হাজার শেষ হয়ে যাবে। এক্স্যাক্টলি, আর একটু বেশি, 70,000 এরকম হবে আর কি। বা সো টিউশন ফি দিয়ে চলে গেলো। ইউনিভার্সিটি গুলোতে এরকম, যদি সরকারি ইউনিভার্সিটি হয়, বছরে প্রায় 48, মানে 4,80,000 ইয়েনের মতো আর কি। আমাদের জাপানে আবার ওই যে ইউনিটটা ডিফারেন্ট, ওই জন্য ঠিক ঠাস করে ওই শূন্যগুলো আসে না। সো ওইরকম ভাবে আসে আর কি। পার্ট টাইমের উপর নির্ভর করে আপনি চলতে পারবেন কিনা, মোটামুটি চলে যায়। তবে আপনাকে ওই ফাঁকি দিয়ে একটু এক্সট্রা আওয়ার কাজ হয়তো করতে হতে পারে, আর না হলে টিউশন ফিটা দিতে পারবেন না। তো সুতরাং যদি একটা স্কলারশিপ থাকে, কেউ যদি মাস্টার্স পিএইচডির জন্য আসেন, কিছু না কিছু একটা স্কলারশিপ হয়তো পেয়ে যাবেন আর কি। এখানে অনেক প্রাইভেট স্কলারশিপ থাকে, নিজের যোগ্যতা থাকলে স্কলারশিপ গুলো ধরতে পারবেন। ল্যাবেও মাঝে মাঝে কাজ পাওয়া যায়। সো ওগুলো পেলে আপনার একসঙ্গে রিসার্চও হলো, আপনার কাজটাও হয়ে গেল। তো সুতরাং, আর আরেকটা কাজ হয় যে আপনি টিউশন ফি, অনেক সরকারি ইউনিভার্সিটিগুলোতে এখানে টিউশন ফি মওকুফের একটা অ্যাপ্লাই করা যায়। সো সেটা করলে আপনি বেঁচে যাবেন আর কি। সো বাকি টাকা মোটামুটি চলে যাবে। আচ্ছা, ফাহিম কিছু যোগ করতে চেয়েছিলেন? স্যার মোটামুটি বলে দিয়েছেন আমার পয়েন্ট গুলো। আর এখানে আমি আসলে আমার সাথে যারা জুনিয়র বা হচ্ছে যারা যোগাযোগ করে হায়ার স্টাডিজ এর ব্যাপারে, তো তারাও আমাকে এই কোয়েশ্চেনটা করে মাঝে মধ্যে, যেরকম পার্ট টাইম জব করা যায়। তো আমি তাদেরকে এই কথাটাই বলি যে যদি হায়ার র্যাঙ্কিং, একটা ভালো র্যাঙ্কিং এর ইউনিভার্সিটিতে আসে,
তাহলে আসলে কোর্স ওয়ার্ক এবং ল্যাব ওয়ার্কের যে চাপটা থাকে সেটা করে মানে আমি প্র্যাকটিক্যালি ফিজিবল মনে করি না যে পার্ট টাইম জব করাটা ডিফিকাল্ট, বেশ ডিফিকাল্ট। তো কারো যদি চিন্তা থাকে যে আমি পার্ট টাইম জব করে কভার করতে পারবো, তাহলে মানে তাদেরকে আমি একটু ডিসুয়েট করার চেষ্টা করি। কারণ হচ্ছে আসলে খুব ডিফিকাল্ট হয়ে যায়। আমি তাদেরকে একেবারে ব্লান্টলি বলি যে আসলে কাজের চিন্তা করলে পড়া হবে না। এটাই আর কি, এইটুকুই অ্যাড করতে চাইছিলাম স্যারের সাথে। মানে আপনারা যারা এখানে আছেন, আমরা যদি নতুন যারা মানে তানভীর এবং সালমা, আপনারা কি কেউ এই পড়ার সময় কেউ চাকরি করছেন, পার্ট টাইম জব করছেন? তানভীর কি করছেন? করেন নাই? সালমা? পার্ট টাইম, হ্যাঁ আমি আসলে করেছি কিছুদিন, কিন্তু সেটা আসলে ডিপেন্ড করে। আমার মনে হয় যে পার্ট টাইমের যে সুযোগটা সেটা আসলে ডিপেন্ড করে যে কে কোন সিটিতে আছে। যদি মনে করেন যে টোকিওতে থাকে বা ওসাকাতে থাকে, মানে মেইন সিটি গুলোতে থাকে, তখন হচ্ছে পার্ট টাইমের অপরচুনিটিটা বেশি। একটু মানে ওয়াইডার হয়। হ্যাঁ, তো কথা হচ্ছে এটার জন্য আবার হচ্ছে ল্যাঙ্গুয়েজের একটা ইয়ে থাকতে হবে, যে লাইক ভাষা কতটুকু জানে। যদি ভাষা ক্যাপাবিলিটি মানে স্কিলটা ভালো থাকে, তাহলে হচ্ছে গিয়ে পার্ট টাইমের সুযোগ থাকে। আর ভাইয়া যেটা বলেছেন, তানভীর ভাইয়া, যে জব মানে কোর্স ওয়ার্ক শেষ করে, ল্যাব শেষ করে তারপর 28 ঘন্টা উইকে পার্ট টাইম করার, সেটার অপরচুনিটিও আসলে মানে সেটা আসলে করা যায় না, সেটা আসলে পসিবল হয় না। আম, স্বভাবতই এটা একটু ডিফিকাল্ট হয়। আর আমি করেছি বলতে এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ শেখানোর মতো অপরচুনিটি থাকে। তো আমি এখানে কিছু গ্রুপ থাকে, তো ওদের ওদের সাথে হচ্ছে স্কুলে হচ্ছে বাচ্চাদের পড়ানোর একটা প্রোগ্রামে জয়েন করেছিলাম। তো সেটা থেকে আবার সেটা আসলে পেইড। তো এরকম পার্ট টাইমের অপরচুনিটি আছে, কিন্তু এটা খুব রেয়ার আসলে। আমি টোকিওতে থাকি বললে হয়তো বা আমার জন্য এটা একটু মানে সহজ, কিন্তু যারা হচ্ছে টোকিওর বাইরে থাকে সেটা, বা অন্য অন্য সিটি গুলোতে থাকে, সেটা তাদের জন্য অনেক ডিফিকাল্ট হবে এখানে এসে কাজ করা। আর স্যার যেটা বলেছেন যে পেমেন্টের ব্যাপার, স্যালারির ব্যাপার, সেটাও আসলে মানে সিটি টু সিটি আসলে ভ্যারি করে। আই থিঙ্ক টোকিওতে একটু হাই স্যালারি পাওয়া যায়, মানে আই মিন 1 আওয়ারে 1000 ইয়েন পসিবল। কিন্তু স্যারের কথা অনুযায়ী যেটা, এবং আমার যেটা মনে হয় যে অন্য সিটি গুলোতে আসলে সেটার পরিমাণটা অনেক কম থাকে। তো ওই হিসেবে আসলে কাজ করে সেটা আমার মনে হয় না যে আসলে খুব একটা কনভিনিয়েন্ট। তিনজনের মাথা নাড়ানি থেকে আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে যে আমি কোনো রকমে পড়তে যাব এবং গিয়ে সেখানে একটা পার্ট টাইম চাকরি করব এবং সেই চাকরির টাকা দিয়ে আমি পড়াশোনার খরচ দিব, নিজে ভালো থাকবো, পারলে বউ বাচ্চা নিয়ে যাব। এটা চিন্তা করাটা একটা বোকার স্বর্গের মতো হয়ে যাবে। এটা কোনোভাবে হবে না। এবং ওখানে পড়াশোনার যে চাপ, আমি তো তানভীরকে দেখেছি এবং সালমা বা আশির ইউনিভার্সিটিতে গিয়েও দেখেছি, ওখানকার যে পড়াশোনার চাপ সেটা নেওয়াটা একটু কঠিন। তা আমরা দুটো প্রশ্ন পেয়েছি মেডিকেল সায়েন্স নিয়ে। জাপানে মেডিকেল সায়েন্স নিয়ে পড়াশোনার সুযোগ, এটা নিয়ে কেউ কি কিছু বলবেন? মেডিকেলে কেমন? আশির, আপনি কি একটু ধারণা দিতে পারেন? হ্যাঁ, আমি বলতে পারবো। মেডিকেল সায়েন্স, জাপান বেশ মেডিকেলে উন্নত একটা কান্ট্রি। পড়াশোনা ইয়েতে সাবজেক্ট দিকে অনেক আগে আছে, গবেষণার দিকে অনেক আগে আছে। মেডিকেল সায়েন্সে মোটামুটি নোবেল পুরস্কার পাচ্ছে, সেদিকেও আছে। তবে আমাদের জন্য মানে বাংলাদেশিদের জন্য মেডিকেল সায়েন্সটা, সে আসলে মেডিকেল সায়েন্স এখানে পড়ে নেক্সট ডেস্টিনেশনটা কি তার উপর নির্ভর করবে। যদি মনে করে যে জাপানে এসে তারপরে সে প্র্যাকটিস করবে, তো এই সম্ভাবনাটা জিরো। কারণটা হলো জাপানে যদি প্র্যাকটিস করতে হয়, এটা আমেরিকাতে যেমন সত্যি যে আপনাকে একটা মেডিকেল সার্টিফিকেশন, ডাক্তার সার্টিফিকেশন এক্সামে আপনাকে পাস করতে হবে। জাপানে একটা কঠিন এই কারণে, যেটা জাপানি ভাষায় হয়। তো ওই সার্টিফিকেশনটা না থাকলে আপনি চুরিকাতি ধরতে পারবেন না। তো যার কারণে জাপানে এসে মানে বিদেশ থেকে বিদেশিদের জন্য জাপানে প্র্যাকটিস করাটা একবারেই সম্ভব না, একবারে খুব জিরোর কথা। অসম্ভব বলবো না আর কি, যে কিছু কিছু তো প্র্যাকটিস করতেছে। তো সেকেন্ড হলো, যদি আপনি গবেষণায় থাকতে চান, সো দ্যাটস পসিবল। যে আপনি ইয়েতে কোনো একটা ইন্ডাস্ট্রিতে গবেষণা করবেন। মেডিকেল সায়েন্সে প্রচুর গবেষণার কাজ হয় বা ইউনিভার্সিটিতে কাজ হয়। সো সেই কারণে বলবো আর কি, যদি মেডিকেল সায়েন্সে পড়তে হয়, যদি ওই গোলটা থাকে আর কি যে ছুরিকাছি চালাবেন বা প্র্যাকটিস করবেন, তাহলে জাপানে না আসাটা বেটার। আর যদি মনে হয় যে না, গবেষণা করে বেঁচে থাকবেন, তো সেই ক্ষেত্রে আমার মনে হয় চান্সটা আছে। কিন্তু প্রসিডিউর কি সেম?
প্রসিডিউরটা সেম। ওই মানে মন্টেসর যেটা বললাম, যদি স্কলারশিপ নিয়ে আসতে চায় তাহলে দুইটা স্কলারশিপ, দুই রকম, আইদার এম্বাসি না হয় প্রফেসরের মাধ্যমে। আর নিজ খরচে আসতে চাইলে তো প্রফেসরের সাথে কথা বলে আসতে হবে। নিজ খরচে আসছে এরকম লোকও চিনি। তো আলটিমেটলি ডিসিশনটা নিতে হবে আর কি, যে সে নেক্সট পড়াশোনা শেষ করে কি করবে। তো তার মানে কেউ যদি মনে করে যে না আমি জাপানে হায়ার স্টাডি করব, হায়ার স্টাডি করে দেশে চলে আসবো, তাহলে তার জন্য ভালো। এবং প্রসিডিউর কিন্তু সবগুলা, মানে আপনারা যারা শুনছেন, যে প্রসিডিউর কিন্তু সবার জন্য সেম। আপনাকে প্রফেসর খুঁজে বের করতে হবে, আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে, প্রফেসর বাছাই করতে হবে, এবং ওই যে যে ওয়েবসাইটের কথা আশিস বললেন, সেখানে গেলে আপনি সব ইউনিভার্সিটি, সব ধরনের ফ্যাকাল্টির লোকজন এটা পাবেন। এখন একটা ইন্টারেস্টিং কথা, আচ্ছা এটাতে যাওয়ার আগে একজন একটা প্রশ্ন করেছেন, সেটা হচ্ছে উনি বলছেন যে উনি বায়ো ইনফরমেশনে পড়েন, কিন্তু ওনার ইয়া কম, সিজিপিএ কম, 3-এর নিচে। মানে মোদ্দা প্রশ্ন হচ্ছে যে অ্যাডমিশনের ক্ষেত্রে, মাস্টার্স পিএইচডি অ্যাডমিশনের ক্ষেত্রে সিজিপিএটা কতটা সিগনিফিকেন্ট? তানভীর বলুক প্রথমে, তারপর আমরা পরে আশিরের কনক্লুডিং মার্কস দিব। এক্ষেত্রে আমার অভিজ্ঞতায় আমি দেখেছি যে আসলে যখন প্রফেসররা দেখেন আমার ইন্টারভিউ নিয়েছেন বা আমার পরিচিত যাদের ইন্টারভিউ নিয়েছেন, তারা দেখেন যে মোটামুটি ভালো কমিউনিকেশন স্কিল এবং হচ্ছে ভালো রিসার্চ ব্যাকগ্রাউন্ড, কিছু রিসার্চের কাজ করেছি কিনা। আমি যেমন আমার প্রফেসরকে যখন ইন্টারভিউ দিই, আমি আমার প্রিভিয়াস রিসার্চ এক্সপিরিয়েন্স গুলার কথা বলছি, তো উনি সেগুলো থেকে স্যাটিসফাইড হয়েছে। তো আমার কাছে মনে হয়েছে যে সিজিপিএটা ওনারা হয়তো দেখে কিছুটা, কিন্তু খুব বেশি ওয়েট আমার কাছে আছে বলে মনে হয় না। সেটা প্রফেসর চাইলে যদি মনে করেন যে আপনার মধ্যে পোটেনশিয়াল আছে, হ্যাঁ, ইউ আর নট স্লপি ইন দা ল্যাব, সেক্ষেত্রে প্রফেসর সিজিপি এটাকে ইগনোর করতেই পারে। সালমা? আমার যেটা মানে আমি যেটা শুনেছি বা জেনেছি যে মিনিমাম 3 হয়তোবা থাকা লাগে মিক্সড স্কলারশিপটা পাওয়ার জন্য। তো ওই হিসেবে 3 এভারেজে 3 হলে হয়তোবা আসলে এপ্লাই করলে স্কলারশিপ পাওয়াটা ইজিয়ার হয়। আর ইজিয়ার বলতে মানে এটা হচ্ছে যেহেতু এটা অনেক কম্পিটিটিভ মিক্সড স্কলারশিপ, সেহেতু 3 থাকলে এটা আসলে একটু মনে করা হয় যে না অ্যাপ্লিকেশন করলে হয়তোবা প্রফেসর রিকমেন্ড করবেন বা এই আরকি। আর ভাইয়া যেটা বলেছেন যে হ্যাঁ, যাদের হচ্ছে রিসার্চ ব্যাকগ্রাউন্ড অনেক ভালো থাকে অথবা যে রিসার্চ টপিকটা প্রপোজ করে সেই টপিকটা যদি অনেক স্ট্রং হয়, তার আর মানে হায়ার স্টাডিজ এর প্ল্যানটা যদি অনেক মানে স্ট্রং হয়, তাহলে হচ্ছে ওই ক্ষেত্রে হয়তোবা সিজিপিএ ওই ব্যাপারটা হয়তোবা প্রফেসররা মানে কনসিডার করেন। আর সেটা আমার যেটা মনে হয় অ্যাপ্লিকেশনটা আসলে হায়ার স্টাডিজ এর অ্যাপ্লিকেশনটা আসলে অনেক কিছু মিলিয়ে হয়। তো এখানে রিসার্চ ব্যাকগ্রাউন্ড থাকে, ভাইয়া যেটা বলেছেন কমিউনিকেশন স্কিলস থাকে, সেগুলো আসলে আবার প্রুভ করে, সেটা তো আসলে প্রুভ করা পসিবল না। সেগুলো প্রুভ করে হচ্ছে ওই রিকমেন্ডেশন লেটার্স যেগুলো থাকে সেগুলোতে হচ্ছে ব্যাকগ্রাউন্ডে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস কোন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস ইনভলভ ছিল, সেগুলো দিয়ে হচ্ছে আসলে প্রুভড হয় যে না তার কমিউনিকেশন স্কিলস ভালো, সে কমিউনিটিতে ইনভলভ ছিল বা তার লিডারশিপ কোয়ালিটি আছে। তো এটা আসলে সবকিছু মিলিয়ে একটা টোটাল অ্যাপ্লিকেশন প্যাকেজ হয় আই থিংক। তো থ্যাংক এখানে ইউ সালমা। সবকিছুর একটা ব্যালেন্স। হ্যাঁ, আশির এবার আপনি অ্যাডমিশন থেকে বের হয়ে বলেন। হ্যাঁ, আপনার তো আন্ডার গ্রেড স্টুডেন্ট আর পোস্ট গ্রেড স্টুডেন্ট থাকে। তানভীর যে ক্রাইটেরিয়া গুলোর কথা বলছে, সালমা যে ক্রাইটেরিয়া গুলোর কথা বলছে, অর্থাৎ রিসার্চ ব্যাকগ্রাউন্ড ভালো, তার কমিউনিকেশন স্কিল ভালো, হ্যাঁ তার চিন্তা আছে, সে স্বচ্ছভাবে একটা জিনিস প্রেজেন্ট করতে পারে, এরকম একটা স্টুডেন্ট যদি হয়, আপনি কি মনে করেন যে তার সিজিপিএ কম হইতে পারে? তো আমার হিসাবে 3.5 এমবিপিএ হয়। যেটা সালমা মেনশন করলো যে আসলে এটা একটা প্রতিযোগিতা। তো আমার কাছে যদি 3টা অ্যাপ্লিকেশন আসে, তো সিজিপিএ 3 হলে আপনি অ্যাপ্লাই করার যোগ্যতা পাইলেন, এটা হলো ফার্স্ট স্টেপটা, আপনি কোয়ালিফাই করলেন, আপনি অ্যাপ্লাই করলেন। যে প্রফেসর আপনাকে রেকমেন্ড করবে, প্রফেসর দেখবে তার কাছে যদি 2-3টা ছেলে থাকে, তাহলে সে দেখবে ওই 2-3টা ছেলের ভিতরে কাকে সে নেবে। সো ওই 3টা ছেলের ভিতরে যদি সিজিপিএ ধরে নিলাম আর কি যে সবাই সমান, তো সমানের ক্ষেত্রে তারপর সে দেখবে আর কি যে রিসার্চের ব্যাকগ্রাউন্ড আছে কিনা, সে দুই একটা পেপার পাবলিশ করছে কিনা। তো ওইটা দেখে সে সেকেন্ড একটা, তার ভিতরে একটা ইমপ্রেশন ক্রিয়েট হবে। আর যদি দেখে যে 3জনের ভিতরে অ্যাপ্লাই করছে সিজিপিএটা সবচেয়ে উপরে আছে, বেসিক্যালি সে ওইটাই প্রথম তার সাথে কথা বলবে, বা সবকিছু মিলে সে তুলনা করে সিজিপিএ একটা কনসিডারেবল
প্যারামিটার, কিন্তু অন্যান্য ইন্ডিকেটর গুলো দেখতে হবে আর কি, যে এভালুয়েশন প্যারামিটারটা তাকে স্যাটিসফাই করতেছে কিনা। তারপরে প্রফেসর যখন সিদ্ধান্ত নিল, আমি কতগুলো স্টেপের কথা বলতেছি আর কি, যে কোথায় গিয়ে ধাক্কাটা খাবে সে। সিজিপিএটা ইম্পর্টেন্ট, অত মানে লেস ইম্পর্টেন্ট বলা যাবে না আর কি। আপনার ভাগ্য ভালো থাকতে পারে, কিন্তু সিজিপিএ ইজ ইম্পর্টেন্ট। তো নেক্সট পর্যায়ে ইউনিভার্সিটি আপনার ফ্যাকাল্টি ডিসিশন নিবে যে আপনাকে ইউনিভার্সিটিতে রেকমেন্ড করবে কিনা। ইউনিভার্সিটি যেটা করে, প্রত্যেকটা ফ্যাকাল্টি থেকে, প্রত্যেকটা প্রফেসর থেকে সে এগুলো সবগুলোকে একসঙ্গে করে তারপরে র্যাঙ্কিং করে। সো র্যাঙ্কিং করে তারপর ইউনিভার্সিটিকে পাঠায় যে এগুলো আপনি মনবসুতে পাঠানোর জন্য হুজুরের আজ্ঞা হয়, এটা করে সে পাঠিয়ে দেয়। সো এই র্যাঙ্কিং এ গিয়ে সে, যদিও প্রফেসর তাকে রেকমেন্ড করলো, যদি মনে করেন সে বায়োটেক থেকে আসছে, বায়োটেকে আর কেউ অ্যাপ্লাই করে না, তো সুতরাং সে পার পেয়ে গেল আর কি, ইউনিভার্সিটির র্যাঙ্কিং এ চলে গেল। সো চলে গেলে সে সিজিপিএ পেয়ে গেল। যদি তার সেম প্রফেসরের কাছে মাল্টিপল ছেলে থাকে তাহলে ওইখানে ড্রপ হবে। যদি একই ফ্যাকাল্টি থেকে অন্যান্য প্রফেসর থেকে আসে তাইলেও সে ড্রপ হবে যদি সিজিপিএ খারাপ হয়। সিজিপিএটা দেখা হয়, খুবই কড়াভাবে দেখা হয় সিজিপিএটা। আপনার কমিউনিকেশন স্কিল, অন্যান্য স্কিলগুলো সিজিপিএ থাকার পরে হলো প্লাস আলফা। তো তারপরে আপনার হলো মনবসত, মানে নেক্সটে গিয়ে ওইখানে আবার একটা সিলেকশন হয়। আপনি ইউনিভার্সিটি থেকে হয়তো 10টা অ্যাপ্লিকেশন পাঠাইছেন, নেক্সট বললো আর কি যে আমি 5 জনের বেশি আপনার এখান থেকে নিতে পারলাম না। তো ওইখানে সে ওই যেগুলো আমরা যেই ডকুমেন্ট গুলো আমরা পাঠাই আর কি, ওইখানে সিজিপি এর ঘরটা উপরে থাকে। তো সুতরাং বাকি কমিউনিকেশন গুলো রেকমেন্ডেশন আমরা লিখি আর কি, যে ছেলেটা সিজিপিএ ভালো, ছেলেটা ভালো কমিউনিকেট করছে, 3টা পেপার আছে, এই জন্য আমি তাকে ভালো মনে করি, তাকে স্কলারশিপ দিয়ে দেশ ও জাতির উপকার করিতে হুজুরের আজ্ঞা হয়, এরকম করে একটা আমরা রেকমেন্ড দিয়ে পাঠিয়ে দিই। তো সুতরাং যে সিজিপিএ প্রশ্নটা করছেন, আপনার সিজিপিএটা ভালো করে স্ট্রং করেন। যদি ভাগ্য ভালো হয় যে আপনার ওই সাবজেক্টে অন্য কেউ অ্যাপ্লাই করে নাই বা ওই ফ্যাকাল্টি থেকে অ্যাপ্লাই করেন, আপনার ভাগ্য ভালো হতে পারে, কিন্তু সিজিপিএ খুব ইম্পর্টেন্ট। সেটা হলো আমার। হ্যাঁ, তার মানে আমরা যেটা বুঝতেছি সেটা হচ্ছে যে সিজিপিএটা ভালো হইতে হবে, তারপরে কমিউনিকেশন স্কিল, রিসার্চ স্কিল এগুলো খুব ভালো না হলে আসলে জাপানে যাওয়াটা কঠিন হবে। এবং যদি আপনি মনে করেন যে আপনি জাপানে গিয়ে একটা কোন রকমের জাপানে ঢুকে আমি পার্ট টাইম পড়াশোনা করবো আর পার্ট টাইম চাকরি বাকরি করে করতে পারবো, সেটা কিন্তু আসলে আমরা বুঝলাম আজকের আলোচনায় সেটা খুব একটা সহজ হবে না। কিন্তু আবার এটাও মনে রাখেন একটু যে বলে রাখি মুনির ভাই, একটু বলে রাখি, কারণ মিসগাইডেড হতে পারে। এটা আমি স্কলারশিপের ওয়ালার কথা বলতেছি। হ্যাঁ, সে যদি নিজে নিজ খরচে আসতে চায় তাহলে তো আর ওই ইয়ে না, শুধু তো টাকা ইউনিভার্সিটি আছে, যার যে নিজ খরচে পড়তে যায় ও চাকরি করবে না, পার্ট টাইম চাকরি করবে কেন? ওর তো টাকাই আছে, এনাফ টাকা আছে। সেই এক্স্যাক্টলি, জন্য সে আপনি পার্ট টাইম বলছেন যে করতেও এটা পারে, অসুবিধা নাই, পার্ট টাইম হ্যাঁ, করতেও পারে। পার্ট টাইম সেটা করাটা শখে খারাপ বসে কিছু না, কারণ পার্ট টাইম করাটা খারাপ, খুব এনকারেজ করি লোকজনদেরকে। আমি হ্যাঁ, যতটুকু না জাপানকে শিখেছি আপনার এই ইউনিভার্সিটির ক্যাম্পাস থেকে, কিন্তু ইউনিভার্সিটির ক্যাম্পাসের বাইরে, মানে যেটা আমি সবাইকে স্ট্রংলি রেকমেন্ড করি আর কি, যে জাপানকে শেখার জন্য সোসাইটিতে ঢুকো, দেশটা এমনি উঠে নেয় আর কি। ওই যে বলে 1945 সালের উপরে এরা কিভাবে দেশটাকে এত সাজিয়ে ফেললো, কিভাবে কাজ করতে হয়, শুধু কাজ করে যে উঠছে তা না আর কি, কিভাবে কাজ করতে হয় তা জানতে হয়, কিভাবে মানুষকে সেবা দিতে হয় সেটা শিখতে হয়, যে সেবা দেয়, যে সেবা পায় কিভাবে সেবা পেতে হয় ওটাও শিখতে হয়। তো এগুলো যদি পার্ট টাইম না করে, ওই তাহলে রেস্টুরেন্টে বাসন ধোয়ার ভিতরে যে একটা টেকনোলজি আছে, বাসন ধোয়া বলতে মানুষ ওই মনে করে আর কি যে এটা একটা অন্য টাইপের জব, দ্যাটস নট ট্রু। বাসন ধোয়ার ভিতরে, আমি একটা রেস্টুরেন্টে কাজ করছি, বাসন কিভাবে দিতে হয়, বাসনের ওই অ্যাঙ্গেলটা কিভাবে রাখতে হয়, আপনাকে বাসনের ভিতরে একটা ফুল আছে, ওই ফুলটা কি আপনি যখন আপনি ওই কাস্টমারকে খেতে দিলেন, বাসনটাকে কোন অ্যাঙ্গেলে আপনার ইয়েকে প্রেজেন্ট করবেন, দিস ইজ অল ডকুমেন্টেড। এবং এই প্রসেসগুলো একবার যদি একটা কিছু শিখতে পারেন, ইউ ক্যান অ্যাপ্লাই দ্য সেম টেকনোলজি টু টু আদার ডোমেইন। তো সুতরাং আমি বলবো আর কি, জাপানে যদি কেউ আসে, ডাজন্ট ম্যাটার স্কলারশিপ নিয়ে আসুক বা স্কলারশিপ ছাড়া আসুক, পার্ট টাইমের একটা আচ্ছা, এক্সপিরিয়েন্স করা উচিত। থ্যাংক ইউ ডক্টর আশিক। তো আমি জি, ওইটাই বলতে চাচ্ছিলাম, আমি একদম আমরা অনুষ্ঠানের শেষে চলে আসছি, আমি সবার কাছে একটা ছোট প্রশ্ন দিয়ে শেষ করতে চাই। সেটা তো আমরা পড়াশোনার বিষয় শিখলাম, জানলাম জীবনটা কেমন ওখানে। সালমা, আপনাকে দিয়ে শুরু করতে চাই যে আপনি এখন বাংলাদেশ থেকে গেছেন, অ্যাডজাস্ট করতেছেন কিভাবে, কি ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছেন, আপনার কাছে শুনবো, তারপর তানভীরের কাছে, সব শেষে আমরা আশিকের কাছ থেকে শুনে আজকে অনুষ্ঠান শেষ করবো। চ্যালেঞ্জটা মানে জিনিসটা কি, আমি স্কলারশিপ পাইলাম, তারপর আমি পাইলাম গেলাম, তাতে কি আমার হয়ে গেল, তাতে কি আমি সফল হইতে পারবো, নাকি আর জীবন আরেকটু কঠিন আছে? সালমা। চ্যালেঞ্জ বলতে আসলে এখানে আসার পর যেটা, আমি ভাষা শিখে আসিনি,
সেটা হচ্ছে আমার জন্য সবচেয়ে মানে এখনো পর্যন্ত আসলে আমি প্রবলেম ফেস করছি। কারণ আমি যেহেতু একদমই ভাষা শিখে আসিনি, তো এখানে ইউনিভার্সিটিতে হচ্ছে পড়াশোনা এবং অ্যাডমিনিস্ট্রেটিভ সমস্ত কাজ হচ্ছে ইংলিশেই হয়। কিন্তু বাহিরের যখন বের হই তখন কিন্তু সবকিছুই জাপানিজে। তো তখন ওই মুহূর্তে আমি আসলে প্রবলেম ফেস করি। ইউনিভার্সিটিতে যতক্ষণ থাকি ততক্ষণ কোনো প্রবলেম ফেস করি না। তবে সারাক্ষণ তো আর ইউনিভার্সিটিতে থাকা হয় না। তো ওই ক্ষেত্রে আমি বলব যে ভাষার দিক থেকে আমি সবচেয়ে বেশি প্রবলেম ফেস করেছি এবং আমার মনে হচ্ছে এখনো পর্যন্ত যে যদি আমি এখানে জাপানে এক্সটেন্ড করতে চাই আমার স্টে, তাহলে ওই ক্ষেত্রে হয়তোবা ল্যাঙ্গুয়েজের জন্য আমি আরো প্রবলেম ফেস করব আসলে। আর যেহেতু বিশেষ করে আমি সোশ্যাল সায়েন্সের স্টেমের, সেহেতু আমার জন্য আরো এটা বিগ ইস্যু আসলে। যারা স্টেমের হয়, সায়েন্সের হয়, তাদের জন্য হয়তোবা ইজিয়ার হয়। দেখা গেছে যে জেএলপিটি যেটাকে বলে জাপানিজ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট, সেটার লেভেলের সেটা যদি N3 লেভেলের হয়, N3 লেভেল পর্যন্ত মনে হয় যে পড়াশোনা করলে ভালো করে পাস করাটা খুব একটা কঠিন না, করতে পারবে। তো ওই ক্ষেত্রে মনে হয় যারা স্টেমের হয় তারা হচ্ছে জব পাওয়ার অপরচুনিটি অনেক বেটার থাকে যদি স্টেমের স্টুডেন্ট হয়। কিন্তু আমার মতো সোশ্যাল সায়েন্সের যারা, তাদের মিনিমাম N2 পাস করতে হয়, আর সেটা খুবই ডিফিকাল্ট আমার মতো যারা হচ্ছে ল্যাঙ্গুয়েজ একদমই শিখে আসেনি তাদের জন্য। তো ওই ক্ষেত্রে হয়তো বা নেক্সট অপশন থাকে পিএইচডি, যদি প্রফেসর কনভিন্স করা যায় অথবা সেম স্কলারশিপ এক্সটেন্ড করা যায়, সেটা হচ্ছে সবচেয়ে কনভেনিয়েন্ট ওয়ে আসলে। তবে ইজিয়ার না, কনভেনিয়েন্ট হলেও। আর জব পাওয়াটা আসলে ডিফিকাল্ট হবে সোশ্যাল সায়েন্স থেকে, যদি ল্যাঙ্গুয়েজের প্রফিসিয়েন্সি লেভেলটা আসলে ওইরকম হায়ার না থাকে। তো এটাই হচ্ছে আমার এই মুহূর্তে আমি আসার পর থেকে এবং এখনো পর্যন্ত বুঝতেছি যে আমার এটাই আসলে সবচেয়ে বড় সমস্যা আমি ফেস করছি। আর ভালোর দিক থেকে বলতে গেলে এখানে ড্রেস আপ থেকে শুরু করে, সিকিউরিটি থেকে শুরু করে, তারপর ট্রান্সপোর্টেশন, এভরিথিং ইজ লাইক মানে সবকিছু আসলে অনুকূলে বলা যায়। আম, আমি অ্যাজ এ গার্ল ঢাকার চেয়ে বেশি সেফ ফিল করি আমি টোকিওতে। আর এটাই আর কি। থ্যাংক ইউ সালমা। আমরা তানভীর আপনার কাছে যাই। তানভীর তো সালমা তো ল্যাঙ্গুয়েজের কথাটা বলে ফেললো। ল্যাঙ্গুয়েজ ইজ ওকে, কিন্তু এবং শুধু ইউনিভার্সিটিতে তো আর সময়টা কাটে না, ইউনিভার্সিটির বাইরেও একটা জীবন, একটা সোসাইটির সঙ্গে যুক্ত হতে হয়। আপনি নিশ্চয়ই জাপানে এই কাজটা করতে হয়েছে। তো সেখানে জাপানি কালচারের কোন জিনিসগুলো আপনাকে মনে হয়েছে এই জিনিস যদি আমার দেশে থাকতো, এরকম কিছু কি আপনার মনে হয়েছে কোনো সময় করতে গিয়ে জাপানে? প্রথমেই বলবো ওদের প্রতিকার কথা। মানে আমাদের দেশে যেমন ৯টা ট্রেন কয়টায় ছাড়ে, ওখানে আবার ৯টা ট্রেনে ছাড়ে। তো এই জিনিসটা আমি মানে অ্যাপ্রিশিয়েট করি। আমি চাই আরো বেশি আমাদের নিয়ম দিতে। আর দ্বিতীয় কথা হচ্ছে ওদের আরেকটা জিনিস খুব ভালো লাগে, সব সিনসিয়ার কাজের ব্যাপারে। যদিও তাদের ওয়ার্ক কালচারটা হচ্ছে শুধু কাজ আর কাজ, বাট সবাই খুব সিনসিয়ার, এটাও আমি খুব অ্যাপ্রিশিয়েট করি। আর আরেকটা আমাদের স্টুডেন্ট থাকা অবস্থায় একটা সুযোগ ছিল যে বিভিন্ন সোশ্যাল গ্যাদারিংসে বা হচ্ছে আমাদেরকে নিয়ে যেত মানে জাপানিজ ফ্যামিলির সাথে সময় কাটানোর জন্য। তো তখন তাদের যে জীবনযাত্রাটা দেখেছি, দেখে মানে আমার কাছে মনে হয়েছে যে ওদের পারিবারিক বন্ধনটা আমরা যেরকম বাইরে থেকে দেখে মনে করি অত শক্ত নয়, কিন্তু সে আমার অভিজ্ঞতা বলে যে আসলে শক্ত। হ্যাঁ, মানে আমাদের ধারণা অনেক ক্ষেত্রেই ভুল, যেটা ভিতরে ঢুকলে আশিস স্যার বলেছেন যে তাদের ভিতরে ঢুকে যায়। সেটাই। ধন্যবাদ তানভীর। আমার তো শেষ বা আশিক আপনাকে শেষ করতে বলবো। তো একটা শেষ প্রশ্ন এখানে আছে, এটারও জবাব দিয়ে যদি আপনি শেষ করেন। উনি লিখছেন যে আমি আমার ওয়াইফকে নিয়ে ফুকুওকাতে থাকি এবং যেহেতু সে বাংলাদেশে আহ, পড়াশোনা কমপ্লিট করে গেছে, এখন কোনো মাস্টার্স প্রোগ্রামে ইংরেজিতে ইংরেজিতে কোনো মাস্টার্স প্রোগ্রামে সে থাকতে পারে কিনা। I am living with my wife in Fukuoka. My question is she completed graduation from BD? Here, any scholarship for master's program in English? অর্থাৎ এখন সে জাপানে, তার স্ত্রী আছে, সে কোনো ইংরেজিতে কোনো স্কলারশিপ, মাস্টার্স প্রোগ্রাম স্কলারশিপ পাবে কিনা।
ডক্টর আশিক। আপনার মাইক্রোফোন বন্ধ। আশির আপনি মিউট করা। সরি। হ্যাঁ, তো তার প্রশ্নটা যদি বুঝে থাকি যে সে কি ইংলিশ ভাষায় পড়াশোনা করতে চাচ্ছে নাকি ইংলিশ হ্যাঁ। ভাষায় যে টুল হিসেবে অন্য কিছু পড়াশোনা করতে চাচ্ছে, যেমন সিভিল ইঞ্জিনিয়ারিং করতে চায় কিন্তু ইংরেজি ভাষায় পড়তে চায়, এরকম কি? আমার মনে হয় সেটাই উনি আসলে দ্বিতীয়টা। ওকে, ঠিক আছে, ঠিক আছে। সো সেটার উত্তরটা দিচ্ছি। এখানে গবেষণাগুলো বুঝতেই পারতেছেন আপনার, মোটামুটি রিসার্চ পেপারগুলো সমস্ত কিছু ইংরেজিতে। তো সুতরাং সেটা রিসার্চের কাহিনীগুলো ইংরেজিতে হয়। আর মাস্টার্সের ক্ষেত্রে যদি ফুকুওকাতে থাকে, কিছু কিছু ইউনিভার্সিটি, বিশেষ করে আমাদের ইউনিভার্সিটি, আমাদের একটা গ্লোবাল কোর্স নামে একটা কোর্স আছে, যে কোর্সগুলো সম্পূর্ণই হলো ইংরেজিতে। তো সুতরাং এটা প্রত্যেকটা ফ্যাকাল্টিতে নাই। সুতরাং সে যেই ফ্যাকাল্টিতে থেকে অ্যাপ্লাই করতেছে, যে ফ্যাকাল্টি থেকে আসছে, ওই ফ্যাকাল্টিতে গ্লোবাল কোর্সটা এক্সিস্ট করে কিনা সেটা একটু চেক করে দেখা উচিত। সো চেক করলে সে কোর্স ওয়ার্কগুলো ইংরেজিতে করতে পারে। তবে আরেকটা বেসিক জিনিসটা হলো মাস্টার্স এবং পিএইচডিতে যেটা হয় আর কি, সাধারণত আহ, আমাদের এডুকেশন সিস্টেমটা পুরোটাই গবেষণার উপরে। তো গবেষণার কাজটাই বেশি। তো গবেষণার কাজটা যদি বেশি ধরি, ওইখানে পেপার পড়া, গবেষণা করা, পেপার পাবলিশ করা, এগুলো সবকিছু ইংরেজিতে হয়। তো সেমিনার গুলোতে হয়তো একটু তাকে কষ্ট করতে হবে, ওই সাধারণত অন্যান্য ছেলেদের প্রেজেন্টেশন গুলো জাপানিতে হয়, তবে আহ, ইংরেজিতে হয় এরকম ল্যাবও আছে। তো সেটা তাকে একটু খুঁজতে হবে। তো বেসিক্যালি দ্য কোয়েশ্চেন ইজ ইয়েস, সে করতে পারবে। যদি ওই অপরচুনিটি আছে, তাকে একটু খোঁজ নিতে হবে যে সে কি বিষয়ে পড়াশোনা করতে চাচ্ছে। আর প্রফেসরকে ভালোভাবে খুঁজতে হবে আর কি, যে ওই প্রফেসরটা আসলে কেমিস্ট্রিটা জমবে কিনা আর কি, যে প্রফেসরের সাথে কয়েকটা প্রফেসরের সাথে কথা বলে সে যেন বুঝতে পারে আর কি, যে যে বিষয় নিয়ে গবেষণা করবে একই বিষয়, একই লাইনের কিনা, তারপরে প্রফেসর যা চাচ্ছে সেটা স্যাটিসফাই করতে পারবে কিনা, তার সেই ব্যাকগ্রাউন্ড আছে কিনা। সো ওগুলো দিলে মোটামুটি। আর জাপানে অন্যান্য জায়গাতেও, এটা সবার জন্যই বলতেছি, শুধু ফুকুওকার জন্য না, গ্লোবাল কোর্স অনেক ইউনিভার্সিটিতে চালু করতেছে। তো ইংরেজিতে আগে থেকেও ছিল, মাস্টার্স পিএইচডি ইংরেজিতে পড়াশোনা করেছে। কোর্সগুলো যদিও জাপানিতে বলে আর কি, যে আর এই মাস্টার্সে সাধারণত মাস্টার্স এবং পিএইচডিতে কোর্সের সংখ্যাও কম। তো যে কোর্সগুলো থাকে, স্যারকে আগে বলে রাখলে যে আমি স্যার পরীক্ষাটা ইংরেজিতে দিতে চাই বা রিপোর্টটা ইংরেজিতে লিখতে চাই, সো কোর্স ওয়ার্কটা জাপানিতে থাকলেও সে ওটাকে কমপ্লিট করে নিতে পারে। সো ইংরেজিতে অত সমস্যা হওয়ার কথা না আর কি, কিন্তু কমিউনিকেশনটাই সম্ভব, মানে ল্যাবের ছাত্রদের সাথে কমিউনিকেট করা, টিচারের সাথে কমিউনিকেট করা, যদি স্যারের সাথে, মানে বিশেষ করে নন টেকনিক্যাল টিচার যদি হয়, ওইখানে হয়তো ইংলিশের একটা ঝামেলা হতে, মানে জাপানিজের একটা ঝামেলা। ধন্যবাদ আপনাদের সবাইকে, অনেক ধন্যবাদ। আমার মনে হয় যে আমরা অনেক বিষয় নিয়ে আলাপ করলাম। আমি আশির আপনাকে আমি আবার একটু 1 মিনিটের জন্য ফোন দিতে চাই, আপনি যদি একটা ফাইনাল একটা কনক্লুডিভ কথা বলেন। প্রিয় দর্শক, আপনারা যারা দেখছেন, আমরা আজকে কথা বলেছি জাপানে আন্ডার গ্রেড এবং পোস্ট গ্রাজুয়েট, এবং আমরা দেখেছি যে পদ্ধতিগুলো যে কোনো, সেটা মেডিসিন হোক, বায়োটেকনোলজি হোক, যাই হোক, রিসার্চ করতে গেলে রিসার্চ মেন্টালিটি থাকতে হবে, ভালো সিজিপিএ থাকতে হবে, এবং একটা যোগাযোগ করে নিয়ে তারপরে ইউনিভার্সিটির মাধ্যমে সেখানে স্কলারশিপ বেশি। আর আমাদের বাংলাদেশে যে জাপানি দূতাবাস আছে, সেখানেও আমরা স্কলারশিপের জন্য বিজ্ঞপ্তি দেন, বিভিন্ন দৈনিক পত্রিকায় ছাপা হয়, ওনাদের ওয়েবসাইটে থাকে, সেখান থেকে পরীক্ষা দিয়ে দেওয়া যায়। এটা হলো একটা অংশ। আরটা হচ্ছে এখন কিছু কিছু আন্ডার গ্রেডেও পড়াশোনা করা যাচ্ছে এবং সেখানেও স্কলারশিপ পাওয়া যায়। একই পদ্ধতি, অ্যাপ্লিকেশন করে যেতে হবে, পরীক্ষা দিয়ে এটা এমবেসিতে হয়। এবং দুঃখের বিষয় হচ্ছে বাংলাদেশ থেকে খুব বেশি পাস করা স্টুডেন্ট পাওয়া যাচ্ছে না, তাতে আমরা আমাদের কোটাটা আমরা পূরণ করতে পারছি না। আর থার্ড হচ্ছে অনেকে ল্যাঙ্গুয়েজ শিখতে আছেন, এই ক্ষেত্রে একদম খুবই ডক্টর আশিরের পরামর্শ হচ্ছে আপনি যদি গ্রাজুয়েশনটা কমপ্লিট করে যান, তাহলে আপনার জন্য ল্যাঙ্গুয়েজের পরে চাকরি করাটা সুবিধা হবে। আর যদি গ্রাজুয়েশন কমপ্লিট না করে আসেন, তাহলে সেক্ষেত্রে অসুবিধা হবে। এবং উনি যেটি বলেছেন, আপনি যার মাধ্যমে যান না কেন, আপনি একটু খোঁজ খবর নিয়ে যাবেন যে এই আপনাকে, যেমন একজন প্রশ্ন করেছে তার সিওইটা হয়তো বাতিল হয়ে গেছে কিনা। এটার একমাত্র কারণ হয়েছে কারণ অনেক ফেক সার্টিফিকেট থাকে, ফেক ইনস্টিটিউট থাকে। এই বিষয়গুলো সম্পর্কে নিশ্চিত হয়ে তারপর আপনাকে এই জীবনে পাড়ি জমাতে হবে। তো আমি আজকে অনুষ্ঠান শেষ করতে চাই না, আমি চাই যে আশিক আপনি একটা ওভারঅল বলে যদি আজকের আমাদের এই আয়োজনটা, এবং আপনারা যারা দেখছেন, আমরা আগামী সপ্তাহে আবার একটা বিষয় নিয়ে আসবো, মূলত যারা বিদেশে পড়াশোনা করতে চায় তাদের সহায়তা করার জন্য এই আয়োজন। আমি বিদায় নিব, প্রথমে সালমা এবং
তানভীর, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। সালমা, এখন অনেক রাত হয়ে গেছে, অলমোস্ট প্রায় 12টা বাজে। আপনারা জেগে রেখেছি, কালকে নিশ্চয় আপনার অফিসে আদালত আছে, পড়াশোনা আছে। আশিরকে তো আমার জায়গায় রাখার অধিকার আছেই। কাজেই আশির, আপনি এবার অনুষ্ঠানটা শেষ করবেন। সবাইকে অনেক ধন্যবাদ। ঠিক আছে মহিন হাসান ভাই, ফার্স্ট অফ অল এইটা অর্গানাইজ করা দরকার ছিল। আমার মনে হয় আর কি যে একটা সঠিক তথ্য যেন সবাই পায়, এরকম একটা এনভায়রনমেন্ট দরকার ছিল। আমার মনে হয় এটা কন্টিনিউ করা উচিত। একদিন হয়তো সবকিছু কভার করেনি। আপনি খুব সুন্দরভাবে, যেমন আমি অনেকদিন ধরে আছি, বুড়া হয়ে গেছে, আমার কাছে হয়তো নতুন ইনফরমেশন নাই, খুব ভালোভাবে একজন নতুন সালমাকে, কম্বিনেশনটা খুব ভালো হয়েছে। সালমা নতুন আসছে, ওর নিজস্ব একটা ডিরেকশন আছে, এবং নতুন পাশ করা একজন তানভীর ভাই আছেন, উনিও তথ্য দিতে পারছেন। তো আমার মনে হয় একটা ভালো স্টোরি দাঁড়াইলো আর কি আজকের আলোচনার ভিতরে। তো জাপানে আমি যেটা বলবো আর কি, যে সালমাও যেটা বললো যে ঢাকার চেয়ে ও এখানে সেফ ফিল করে, এটা আমার মনে হয় সবারই একই ফিলিং। নিরাপত্তা জিনিসটা আসলে মানুষের খুব দরকার। সো যখন একটা ডেস্টিনেশন চিন্তা করেন আর কি, যে কোথায় লেখাপড়া করব, সো সেদিক থেকে আমি বলি আর কি যে জাপান অনেক এগিয়ে আছে। সো ওই জায়গাটা হয়তো কনসিডার করতে পারেন। সেকেন্ড জিনিসটা হলো, যেটার আসলে আমি উত্তর দিতে পারি নাই ঠিক মতো, সেটা হলো যে চ্যালেঞ্জিং জায়গাগুলো আর কি। সো আমি একটা স্লাইডে হয়তো কিছু জিনিস দিয়েছি। চ্যালেঞ্জিং জায়গাটা এমন একটা জায়গা যেখানে আহ, যে আমার আবহাওয়াটা মিলতেছে কিনা, আবহাওয়াটা না মিললে কেউ শীত পছন্দ করে, কেউ গরম পছন্দ করে, খাওয়া দাওয়াটা আমি এসে খেতে পারবো কিনা, আমি যে ধর্মের প্র্যাকটিসটা করতেছি ওই ধর্মটা আমি এখানে এসে প্র্যাকটিস করতে পারবো কিনা। সো এরকম অনেকগুলো প্যারামিটার আছে, সবগুলো চ্যালেঞ্জিং। তো যেহেতু আমরা হিউম্যান বিং, আমরা চ্যালেঞ্জ পছন্দ করি, এবং উই ক্যান চ্যালেঞ্জ দ্য চ্যালেঞ্জেস। সো ওই চ্যালেঞ্জেস গুলো আমরা অতিক্রম করে করে এখন জাপানে মোটামুটি এমন কোনো শহর নাই যেখানে মসজিদ নেই। এটা বানিয়েছে এখানকার ফরেন স্টুডেন্ট গুলাই, আমাদের নিজেরা নিজেদের জন্য তৈরি করে নিয়েছে। এবং গভর্নমেন্ট যখন বুঝে আর কি যে এটা আমাদের এখানে থাকার জন্য আমাদের এটা প্রয়োজন, ওনারা কথা শুনেন। সময় লাগতে পারে, কিন্তু এটাকে সলভ করা হয়। তো যেহেতু আমাকে কনক্লুড করতে বলা হয়েছে, আজকে অনুষ্ঠানের ভিতরে কি শিখলাম, যে সেটা হলো জাপানে যাওয়ার জন্য আমাদের কি করা উচিত, কি কিভাবে প্রস্তুতি নেওয়া উচিত। সো তিনটা জিনিস বেশ বেরিয়ে আসছে, সেটা হলো আন্ডারগ্রেডের কথা, ভাষা ল্যাঙ্গুয়েজ স্কুলে যাওয়ার কথা, আর পিএইচডি বা মাস্টার্সে যাওয়ার সুযোগ, এই তিনটা ক্যাটাগরি নিয়ে আলোচনা হলো। তো কনক্লুশন এটাই আর কি, যে যেহেতু আমরা একবারে সময় হাতে কম, যে আসলে তথ্যগুলো এখন সবকিছু ইন্টারনেটে আছে, ইন্টারনেট থেকে যাচাই করে বাছাই করে তথ্যগুলো জেনে নিন। আর আরেকটা হলো যে যেহেতু অনেক ফোরাম আছে, আহ, জাপান বাংলা একটা ফোরাম আছে, ওইখানেও আহ, এগুলো নিয়ে কথা হয়, হায়ার এডুকেশন নিয়ে অনেকে অনেক ফোরাম তুলেছে, ওইখানে জাপানেরও সেকশন আছে। তো অভিজ্ঞতাগুলো নেন, ওইখান থেকে অভিজ্ঞতা নিয়ে আপনি দুইটা জায়গা থেকে ইনফরমেশন পেলেন আর কি। একটা হলো রাইট সোর্স থেকে, যেমন এমবেসি ওই ধরনের তথ্য দেয়, জাপান এমবেসি যেটা বাংলাদেশে আছে। আর ওই যেই আমি একটা দিয়েছি, জ্যাসো নাম, JASSO.org.jp, এখানে মোটামুটি আহ, সব তথ্যই পাওয়া যায়। সো তথ্যগুলো যাচাই করে নিন। আর আমি যেহেতু জাপানে থাকি, আমি অবশ্যই এনকারেজ করবো জাপান আপনাদের একটা সিলেকশন হিসেবে আসার জন্য, কিন্তু জাপানকে বলবো। আপনি যদি খুব বেশি ভালো ছাত্র হন, খুব বেশি উচ্চাকাঙ্ক্ষা থাকে, খুব বেশি আহ, বড়লোক হতে চান, তাহলে হয়তো জাপানকে পরিহার করে প্রথম থেকেই মানে যেমন আমাদের জন্য সুইটেবল হলো ইউরোপ আমেরিকা, আমাদের জন্য অনেক সুইটেবল, জাপান আসলে অনেক চ্যালেঞ্জিং হতে পারে। তো এ পর্যন্তই রাখি। আমার পেজেও আমি আজকে স্লাইডগুলো রেখে দিব, যাতে কোনো তথ্য লাগলে আমাকে জানাতে পারেন, এবং আমরা তিনজন যারা আছি সবাইকে লিখতে পারেন। আবারও আমি মনির ভাইকে ধন্যবাদ জানাচ্ছি, BDOSM এর প্ল্যাটফর্মের যারা এই অনুষ্ঠানটির আয়োজন করেছেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কাজটিকে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আমরা আমাদের আজকের অনুষ্ঠান এখানে শেষ